আসসালামু আলাইকুম। পরিসংখ্যান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওতে আমরা পড়ব বিস্তার পরিমাপ। তো চলো শুরু করা যাক। কিন্তু ওয়েট, একটা সারপ্রাইজ আছে। তো সেটা হলো এই যে আজকে চলে আসলাম ক্যামেরার সামনে। তো পুরো ভিডিও ছোট একটা ক্যামেরার সামনেই নেব। তো প্রথম ভিডিও, আর ক্যামেরাটা একটু বাঁকা আছে, দেখো আমি ল্যাপটপ সোজাসুজি করলে এই যে এক পাশে বাঁকা মতো হয়। তো মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। তো তাই বলে এমন মনে করে না যে আমি ক্লাস এখন বেকা হয়নি। তো দেখি কেমন হয় প্রথম ভিডিওটা। তো ক্যামেরাটা ছোট করছি, আর হোয়াইটবোর্ডটা আমি টিচিং মোডে নিয়ে যাই। আচ্ছা, তো চলো শুরু করা যাক। তো চতুর্থ অধ্যায়ে বিস্তার পরিমাপ। তো এই ভিডিওটা খুব বেশি বড় হবে না, ওই ধরো 30-40 মিনিটের হবে। তো বিস্তার পরিমাপটা আসলে কি জিনিস, কি দিয়ে কি করে, এটা খায় না মাথায় দেয়, সেসব জিনিস একটু বোঝা দরকার। সে কারণে প্রথম ভিডিওটা একটু ইম্পর্টেন্ট, যে কি জিনিসটা আসলে বোঝাতে চাই সেটা আমাদের আগে বুঝতে হবে। তো সেটার জন্য আগে আমাদের বিস্তার সম্পর্কে ধারণা লাভ করা লাগবে। তো আমি দুইটা তথ্য সারি দেবো তোমাকে, সেই দুইটা তথ্য সারি দিয়ে একটু জিনিস চিন্তা করা লাগবে। ধরো একটা তথ্য সারি হলো এমনি ধরো দিচ্ছি 0, 10, 20, 30 আর 40। আর আরেকটা ধরো কত দেবো, 18, 19, 20, 21, 22। এই তথ্য সারি তো দেয়া হলো দুটো, এই দুইটা থেকে গড় বের করো। কিন্তু এর আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। যদি তোমাকে বলা হয় যে কোন একটা তথ্য সারি আছে, সেই তথ্য সারির সবগুলো মানের গড় হলো ধরো 20, তো তোমার মাথায় কি আসবে বলো তো? তোমার মাথায় আসতে পারে যে তথ্য সারির প্রত্যেকটা মানই তো তাহলে 20-এর কাছাকাছি থাকবে। সে কারণে তো সবগুলো মান যোগ করে আমরা যখন মানের সংখ্যা দিয়ে ভাগ করলাম, ধরো n সংখ্যক পদ আছে আর সবগুলো এক একটা আলাদা আলাদা মান আছে, সবগুলো মান যোগ করে n দিয়ে যখন ভাগ করেছি তখন গড় পাইছি 20। তোমার মাথায় আসার কথা যে তাহলে মানগুলো তো 20-এর কাছাকাছি থাকে, ওই 18, 19, 21, 22, 25 এই কাছাকাছি থাকার কথা, যেহেতু গড় 20 হয়েছে। এমন একটা ধারণা কিন্তু আমাদের থাকে, কিন্তু এখান থেকে কিন্তু আমি ধারণাটা ভুল প্রমাণ করব। দেখো কিভাবে, এটা আমি একটু মুছে দিচ্ছি। তো দেখো এটা থেকে তুমি গড় নির্ণয় করো তো, দেখো কত হয়। সবগুলো যদি আমরা যোগ করি 40 আর 30 70, 20, 90, 100, 100। তো মোট যোগফল হলো 100, আর মানের সংখ্যা হলো 1, 2, 3, 4, 5। তো 100-কে 5 দিয়ে ভাগ করলে কিন্তু 20 হয়, এটা কিন্তু গড়ের মান। এবার তুমি এটার গড় করে দেখো, 22 আর 18 যোগ করে 40 হয়, 21 আর 19 যোগ করে 40 হয়, তাহলে 40 আর 40 80, আর এই 20 হলো 100। আর এখানেও মানের সংখ্যা 5টা, এখানেও কিন্তু গড় 20। তাহলে এই দুইটা তথ্য সারির মধ্যে মানে বৈশিষ্ট্যটা কি আসলে বলো তো? দুইটাই তো গড় 20 হয়। এখন যদি তোমাকে বলা হয় যে এটা একটা তথ্য সারি, এটা একটা তথ্য সারি, এ তথ্য সারির গড়ও হলো 20, এ তথ্য সারির মানগুলোর গড়ও হলো 20। তো দুইটাই যদি মান মানে গড়ের মান 20 হয়, তাহলে তো তোমার মাথায় আসার কথা এটাতেও মানগুলো 20-এর খুব কাছাকাছি থাকবে, এটাতেও মানগুলো 20-এর কাছাকাছি থাকবে। কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পারছো যে আসলে এই ধারণাটা আসলে ভুল। কারণ দেখো, একটু মুছে দিই, এটা কিন্তু 20 থেকে অনেক কম বা অনেক বেশি মানগুলো আছে, 0, 10, 20, 30, 40 সব রকম আছে। দেখো 40 কিন্তু 20-এর চেয়েও অনেক বড়, 20-এর দ্বিগুণ। আবার 0 কিন্তু 20-এর চেয়ে অনেক ছোট। কিন্তু তুমি যদি এই তথ্য সারিটা দেখো, তাহলে দেখো গড় থেকে মানগুলো কিন্তু খুব কাছাকাছি আছে। তার মানে একটা জিনিস বোঝো যে এই তথ্য সারিটা, এই তথ্য সারিটা কিন্তু প্রেডিক্টেবল অনেক বেশি। প্রেডিক্টেবল মানে হলো কি বলে, পূর্বাভাস দেওয়ার মতো। মানে বোঝা যায় যে গড়টা দেখে বোঝা যায় যে আসলে মানগুলো কেমন, মানগুলো 20-এর কাছাকাছি, এটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারছি। প্রেডিক্টেবল মানে পূর্বাভাস দেওয়ার যোগ্য। মানে তুমি যেহেতু গড় জানো, তাই তথ্য সারি থেকে আন্দাজে যদি একটা মান আমি তুলে নিই, ধরো চোখ বন্ধ করে যে কোনো একটা মান তুলে নাও, এটা কিন্তু তুমি মানটা না জানলেও তুমি কিন্তু বলতে পারবে যে এটা 20-এর কাছাকাছি থাকবে। কিন্তু যদি তুমি
এই তথ্য সারি থেকে একটা মান তুলে নাও, এটারও গড় 20, কিন্তু ধরো তুমি একটা আন্দাজে মান তুলে নিলে, তুমি কিন্তু বলতে পারবে না যে এই মানটা 20-এর কাছাকাছি নাকি 20-এর চেয়ে অনেক বেশি নাকি অনেক কম, কারণ এখানে কিন্তু দেখতে পারছো মানগুলো কিন্তু 20-এর চেয়ে অনেক কম বা অনেক বেশিও আছে, কিন্তু এই তথ্য সারিতে মানগুলো 20-এর খুবই কাছাকাছি আছে। তো এই দুইটাই হলো পার্থক্য, মানে এটা হলো পার্থক্য এই দুইটা তথ্য সারির মধ্যে, যে এটা বেশি প্রেডিক্টেবল আর এটা তুমি প্রেডিক্টেবল না, এটা তুমি প্রেডিক্ট করতে পারবে না যে আসলে মানটা গড়ের কাছাকাছি নাকি গড়ের চেয়ে অনেক দূরে, মানে মানগুলো কেমন তুমি বুঝতে পারবে না। আবার এই মানটা স্টেবল, আমি একটু ইংলিশ লিখছি কারণ মানে আমার ফিজিক্স কেমিস্ট্রিতে এসব ওয়ার্ড খুব ব্যবহার করা হয়, মানে ক্লাসের ভিতর স্যাররা ব্যবহার করে। তো স্টেবল মানে স্থিতিশীল, মানে মানগুলো কিন্তু খুব বেশি এদিক ওদিক হচ্ছে না, মানে স্থিতিশীল আছে। আর এখানে দেখো মানগুলো অনেক বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে, 0 থেকে শুরু আর কোথায় 40-এ গিয়ে শেষ হয়েছে দেখো, তার মানে মানগুলো কিন্তু স্থিতিশীল নেই। তাহলে এখানে আনপ্রেডিক্টেবল, মানে এটা পূর্বাভাস দেওয়ার মতো না, মানে তুমি একটা মান তুমি আন্দাজে নিয়ে বলে দিতে পারবে না যে এই মানটা আসলে কত হতে পারে বা কতর কাছাকাছি থাকতে পারে, এটা তুমি বলতে পারবে না। এটা হলো আনস্টেবল, মানে অস্থিতিশীল। তো এই যে আমরা দুইটা পার্থক্য দেখলাম, এই দুইটা পার্থক্য কিন্তু গাণিতিকভাবে নির্ণয় করা যায়, মানে গাণিতিকভাবে কয়েকটা রাশি নির্ণয়ের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন তথ্য সারি প্রেডিক্টেবল আর কোন তথ্য সারি আনপ্রেডিক্টেবল, কোনটা স্টেবল কোনটা আনস্টেবল, এগুলো কিন্তু বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? দেখো তুমি একটা কাজ করতে পারো, তোমাকে যদি দুইটা তথ্য সারি দেওয়া হয়, আমি একটু এই এই পেজটা একটু কপি করে নিই তাহলে ভালো হবে না। আচ্ছা, তো দেখো আমি যদি তোমাকে দুইটা তথ্য সারি দিই, ধরো যে এটাই আবার দিচ্ছি, ধরো পরের পেজে যাই, সেটা ভালো হবে না বেশি, আর এগুলো মুছে দিই পরের পেজে গিয়ে, তাহলে বোঝানো সুবিধা হবে না। আচ্ছা, তো দেখো আমি ধরো এগুলো আর একবার দিলাম, 0, 10, 20, 30, 40। প্রথমে এটা খেয়াল করো, এখান থেকে তো তুমি গড় নির্ণয় করলে, গড় হলো এক্স বার, এটা হলো 20, তাই তো? তুমি কি করতে পারো যে প্রত্যেকটা মান থেকে তুমি গড়টাকে বাদ দাও, মানে বাদ দাও না, মানে প্রত্যেকটা মানের সাথে গড়ের যে পার্থক্যটা সেগুলোর লেখো তো। দেখো 0 থেকে 20-এর পার্থক্য কত? 20। 10 থেকে 20-এর পার্থক্য কত? 10। 20 আর 20-এর পার্থক্য 0। 30 আর 20-এর মধ্যে পার্থক্য হলো 10। 40 আর 20-এর পার্থক্য হলো 20। তো দেখো পার্থক্য কিন্তু অনেক বেশি, তাই না? তো তুমি এই পার্থক্যগুলোর গড় করো, মানে একটা গড় পার্থক্য নির্ণয় করো। কিসের পার্থক্য? যে তথ্য সারির মানগুলো থেকে গড়ের পার্থক্য। এটা নেগেটিভ হবে না, মানে এমন হবে না যে 0 থেকে 20 বাদ দিলাম, এমন না, এমনি নর্মাল পার্থক্য, মানে 20 আর 0-এর মধ্যে ব্যবধান কত, এই গড় ব্যবধানটা একটু নির্ণয় করো, মানে প্রত্যেকটা ব্যবধান সবগুলো যোগ করো, আর মোট কয়টা পার্থক্য নির্ণয় করেছো? 5টা, তো সেই 5 দিয়ে ভাগ করো। মানে বুঝতে পারলে আমি কি করলাম, যে যে গড়টা নির্ণয় করেছি সেই গড়টার সাথে তথ্য সারির প্রত্যেকটা মানের পার্থক্যগুলো নিলাম আর সেইগুলোর গড় করব। সেটা কত হয়? 20 আর 20 40, 50 60 12। মানে তুমি একটা জিনিস বোঝো যে কোন একটা তথ্য সারির গড় হলো 20, আর সেই গড়ের সাথে তথ্য সারির প্রত্যেকটা মানের গড় পার্থক্যই হলো 12। তার মানে তুমি যদি আন্দাজে একটা সংখ্যা নিয়ে নাও, যে কোনো একটা সংখ্যা, ধরো এই সংখ্যাটা নিয়ে নিলাম, তো এই সংখ্যাটা কিন্তু 20-এর চেয়ে 12 কম বেশি হতে পারে, বা আরো বেশি আছে, 40 আছে। মানে তুমি এটা এমনি নির্ণয় করে রাখলে যে পার্থক্যগুলোর গড় করে রাখো। আমি একটু পরে বোঝাচ্ছি এটা কি কারণে করলাম, যদি এখনো না বুঝে থাকো। এরপর আমরা আগের যেই পরের তথ্যটা সেটা দেখি, পরের তথ্য সেটা 18 19 20 21 22। এটা যদি একটু দেখো, 18 19 20 21 22, এটার গড় কত হবে? এটার এক্স বারের মান হলো 20, এটাও তাই। কিন্তু এবার তুমি পার্থক্যগুলো নাও তো, 20 আর 18-এর মধ্যে পার্থক্য কত? 2। 20 আর 19-এর মধ্যে পার্থক্য 1। 20 আর 20-এর মধ্যে পার্থক্য 0, সরি। তারপরে 20 আর 21-এর পার্থক্য 1, আর 20 আর 22-এর পার্থক্য হলো 2। তো এইগুলোর গড় করো তো এবার। আমি তো যোগ চিহ্ন দিয়েই দিয়েছি, 1 2 3 4 5, মোট 5টা মান। তাহলে এবার যদি এটার গড় করি তাহলে মান হবে 2 আর 2 4, 5 6,
6কে 5 দিয়ে ভাগ করলে দেখো 1.2 হয়। তো এবার একটা জিনিস দেখো, তুমি পার্থক্যগুলোর গড় করার মাধ্যমে বুঝতে পারছো যে এই তথ্য সারিটার ক্ষেত্রে গড় আর ওই মানগুলো যে আছে, আলাদা আলাদা মানগুলো, প্রত্যেকটার পার্থক্য যদি তুমি নাও আর তার গড় করো, সেটা পাও 12। তার মানে কিভাবে বুঝাবো যে তথ্য সারির, বুঝতে পেরেছো আশা করি, তারপরেও আমি একটু বুঝিয়ে দিই যে তথ্য সারির যে গড়টা আছে সেই গড়টা থেকে তথ্য সারির প্রত্যেকটা মানের পার্থক্য কিন্তু অনেক বেশি। তার মানে তুমি আন্দাজে যদি তোমাকে বলে দেওয়া হয় যে কোন একটা তথ্য সারির গড় 20, তাহলে কিন্তু তুমি বলতে পারবে না যে এই তথ্য সারির মানগুলো 20-এর কাছাকাছি থাকবে, কারণ পার্থক্য তো অনেক বেশি। বুঝতে পারছো, গড় পার্থক্যটা তো অনেক বেশি। ওপর দিকে তুমি যদি এই দ্বিতীয় তথ্য সারিতে আসো, তাহলে দেখো তোমাকে যদি বলে দেওয়া হয় যে এই তথ্য সারিটার গড় 20, আর তুমি জানো যে এই গড় থেকে প্রত্যেকটা মানের পার্থক্যের গড় আবার 1.2, মানে খুব বেশি পার্থক্য কিন্তু না। তার মানে তুমি বুঝতে পারছো যে এই তথ্য সারির প্রত্যেকটা মানই গড়ের কাছাকাছি আছে, যেহেতু পার্থক্য খুবই কম। তো বুঝতে পারলে এই ম্যাথটা দিয়ে আমি আসলে কি করলাম, সবগুলো গড় থেকে সবগুলো মানের পার্থক্য নির্ণয় করলাম, সেটার আবার গড় করলাম। সেটা একটা আসলো 12, একটা আসলো 1.2, মানে একটাই পার্থক্য অনেক বেশি গড়গুলো থেকে মানগুলোর, একটাই পার্থক্য অনেক কম। এতটুকু যদি তুমি বুঝতে পারো, তাহলে এইবার তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে কোনো মাসের তাপমাত্রার যদি তথ্য সারি করা হয়, সেটা কি এটার মতো হবে নাকি এটার মতো হবে বলো তো? যে ধরো কোনো মাসে, ধরো প্রত্যেকটা দিনের তাপমাত্রা, মানে 5 দিনের তাপমাত্রা পরিমাপ করা হলো, ধরো ফেব্রুয়ারি মাসের 1 থেকে 5 তারিখ পর্যন্ত, 2025 সালের ফেব্রুয়ারি মাসের 1 থেকে 5 তারিখ পর্যন্ত যে তাপমাত্রা আছে সে তাপমাত্রা পরিমাপ করা হলো। তো সেই তাপমাত্রা কেমন হতে পারে? 0, 10, 20, 30, 40 এমন অনেক বেশি বেশি করে বাড়ে, নাকি বাড়লেও 1, 2 এমন করে বাড়তে পারে? অবশ্যই দ্বিতীয়টা হবে, তাই না? তো দ্বিতীয়টা হয় বলে আমরা কিন্তু আবহাওয়া বা তাপমাত্রার পূর্বাভাস দিতে পারি। মানে আমরা তো একটা গড় তাপমাত্রা বের করে রাখি, তাই না? যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের গড় তাপমাত্রা কত হবে, বা আরো যদি স্পেসিফিক্যালি করি, বাংলাদেশের ঝিনাইদহ জেলার গড় তাপমাত্রা কত হবে। তো তোমাকে যদি বলে দেওয়া হয় এখন যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ঝিনাইদহ জেলার গড় তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তুমি কি বুঝবা যে তাপমাত্রাগুলো 20 ডিগ্রি সেলসিয়াসের অনেক কাছাকাছিই থাকবে। কাছাকাছি থাকার কারণ কি? কারণ তাপমাত্রার মধ্যে খুব বেশি ব্যবধান কিন্তু হয় না। আর আরো যদি ভালোভাবে বলা হয় যে তাপমাত্রার যে গড় মান, সেই মান থেকে এই মানগুলোর পার্থক্য খুব বেশি হয় না। খুব বেশি হয় না বলে গড় ব্যবধানের মানটা কিন্তু অনেক কম, মানে ব্যবধানটা কিন্তু অনেক কম হয়, পার্থক্যটা অনেক কম হয়। তার মানে বুঝতে পারলে যে, মানে আমি আসলে উদাহরণ দিয়েও কিন্তু বুঝিয়ে দিলাম যে প্রেডিক্টেবল আর স্টেবল কি কারণে। কারণ তাপমাত্রা কিন্তু একটা স্থিতিশীল পর্যায়ে থাকে, মানে কোনোদিন যদি 18 হয়, তারপরের দিন হঠাৎ করে কিন্তু 28 হয়ে যায় না, অল্প অল্প করে বাড়ে, অল্প অল্প করে কমে। এমন হয় না একদিন ছিল 0 ডিগ্রি, 0 ডিগ্রি যদিও হয় না, ধরো একদিন আছে 20 ডিগ্রি, পরের দিনে একবার 10 ডিগ্রি বেড়ে হয়ে গেল 30 ডিগ্রি, এমন কিন্তু হয় না। যদি এমন হতো তাহলে কি হতো বলতো? যদি এমন হতো যে একদিন তাপমাত্রা 10 ডিগ্রি, পরের দিন দেখছো 20 ডিগ্রি, তারপরের দিন দেখছো 30 ডিগ্রি, যদি এমন অনেক বেশি বেশি করে বেড়ে যেত, তাহলে কিন্তু তাপমাত্রার পূর্বাভাস দেওয়া সম্ভব হতো না। মানে তুমি কিন্তু আর, ধরো ফেব্রুয়ারির 2 তারিখ আজকে, কালকে আবার 3 তারিখ, তুমি কিন্তু আজকে 2 তারিখে বসে তুমি কিন্তু প্রেডিক্ট করতে পারতে না যে 3 তারিখের তাপমাত্রা কেমন হবে। তোমার ধরো 2 তারিখ কি তাপমাত্রা, এই যে এখানে 1 তারিখ, 2 তারিখ, 2 তারিখ কি ধরো তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। এখন 3 তারিখই তো তাপমাত্রা তোমার, এখন তো আমরা বাস্তব জগতে আছি, বাস্তব জগতে থেকে তুমি তো বুঝতে পারছো যে তাপমাত্রার অত বেশি ব্যবধান হয় না। তো তাহলে সর্বোচ্চ 1-2 মতো কমতে পারে, মানে সর্বনিম্ন 8 ডিগ্রিতে যেতে পারে, না হলে সর্বোচ্চ 12 ডিগ্রিতে উঠতে পারে। এর চেয়ে কম বা বেশি তো হওয়ার কথা না, কারণ ব্যবধান তো খুব বেশি হবে না, একদিনই তো আর খুব বেশি উপরে উঠে যাবে না, খুব বেশি নিচেও নেমে যাবে না। বুঝতে পারছো, কারণ ব্যবধানটা কম থাকে। কিন্তু যদি ব্যবধানটা কম না থাকতো, তাহলে 2 তারিখে তোমার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখান থেকে কিন্তু তুমি বলতে পারতে না যে 3 তারিখে কতটা তাপমাত্রা হবে। কারণ ব্যবধান যখন অনেক বেশি, তখন তো 10 থেকে নেমে 0 হয়ে যেতে পারে, 10 থেকে বেড়ে নিয়ে 20ও হয়ে যেতে পারে। 0 থেকে 20-এর মধ্যে তো অসংখ্য মান আছে, তাপমাত্রা তো 0.1, 0.2, 0.1111, যে কোনো মান হইতে পারে। তাহলে কি হবে? 0 থেকে 20-এর মধ্যে তো অসংখ্য মান আছে, তুমি কিন্তু প্রেডিক্টই করতে পারবা না
যে আজ 10 তারিখ, মানে আজ 2 তারিখে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কাল এত হবে, তুমি কিন্তু বলতে পারবা না। কিন্তু যেহেতু একটা স্টেবল অবস্থায় আছে, মানে যে এইরকম একটা অবস্থায় আছে, প্রেডিক্টেবল আর স্টেবল, সে কারণে তুমি প্রেডিক্ট করতে পারছো, আর তাপমাত্রাগুলো স্থিতিশীল থাকছে। তো কি কারণে আমি এই ওয়ার্ডগুলো ব্যবহার করলাম, আমি কিন্তু বাস্তবে একটা উদাহরণ দিয়ে বুঝালাম। আশা করি বুঝতে পেরেছো বিস্তারটা আসলে কি। বিস্তার মানে হলো কোনো একটা তথ্য সারির কোনো একটা কেন্দ্রীয় মান, আমি তো গড় ব্যবহার করেছি, তুমি মধ্যক বা প্রচুরক যে কোনো একটা ব্যবহার করতে পারো, মানে সবকিছুরই আলাদা বিস্তারের পরিমাপ আছে। তো তুমি যদি গড় নির্ণয় করো, এখন বিস্তারটা হলো গড় বা যে কোনো কেন্দ্রীয় প্রবণতার মান। আমি যদি লিখে দিই কেন্দ্রীয় প্রবণতার বা কেন্দ্রীয় মান লিখলেও হয়তো একবারে কেন্দ্রীয় প্রবণতার মান। আমরা সাধারণত গড়, মধ্যক বা মধ্যমা যদি লিখি, মধ্যমা আর প্রচুরক, এই তিনটে দিয়ে কাজ করি সাধারণত। পরবর্তীতে আমরা দেখবো যে প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে হয়। তো কোনো একটা তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তার নিজ নিজ মানে তথ্য সারির প্রত্যেকটি মানের যে ব্যবধান, সেই ব্যবধানটা কতটুকু বেশি হবে বা কম হবে সেটা হলো বিস্তার। মানে তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্য সারির আলাদা আলাদা মানগুলো কত বেশি বিস্তৃত আছে, ধরে এটা হলো কেন্দ্রীয় মান, সেখান থেকে আর আলাদা আলাদা মান যদি আমি সাদা রং দিয়ে প্রকাশ করি, তাহলে হতে পারে যে আলাদা আলাদা মানগুলো কেন্দ্রীয় মান থেকে অনেক দূরে দূরে থাকে। আবার হতে পারে যে অন্য কোনো একটা তথ্য সারিতে কেন্দ্রীয় মানটা হলো 20, মানে গড় হলো 20, আর আলাদা আলাদা মানে যেই প্রত্যেকটা আলাদা আলাদা মান থাকে, সেই মানগুলো কেন্দ্রীয় প্রবণতার মানে খুব কাছাকাছি থাকে, মানে ব্যবধান অনেক কম থাকে। এটা দ্বিতীয়টার ক্ষেত্রে। আর প্রথমটার ক্ষেত্রে কি, গড় 20 ঠিক আছে, কিন্তু মানগুলো কিন্তু 20 থেকে অনেক দূরে, মানে অনেক বেশি বিস্তৃত। তো এটা হলো বিস্তৃতি বা বিস্তার। তার মানে কোনো একটা তথ্য সারির কেন্দ্রীয় প্রবণতার মান থেকে ওই তথ্য সারির প্রত্যেকটা মানগুলোর যে ব্যবধান হয় বা বিস্তৃতি হয় বা পার্থক্য হয়, সেটা হলো বিস্তার। আশা করি বুঝা গিয়েছে। তো একটা বাস্তব উদাহরণ দিয়েও বুঝালাম। তো সব মিলিয়ে আশা করি বোঝার মতোই। তো এরপরে আমরা যাই বিস্তারের পরিমাপ। এটা মূলত মানে কয়ভাবে আমরা বিস্তার পরিমাপ করতে পারি, সেটা বিভিন্ন প্রকারভেদ। তো বিস্তারের পরিমাপ মূলত দুই প্রকার। একটা হলো অ্যাবসলিউট, তার মানে একটু দেখে নিই, এটা পরম, হ্যাঁ বাংলায় বলে পরম। আমি যদি এখানে একটু লিখি পরম বা অনপেক্ষ, পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ, আর একটা হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ। তো এইগুলো কি আমাদের একটু জানতে হবে, পরম বা অনপেক্ষ আর আপেক্ষিক। তো এটা অবশ্যই বোঝার কথা। পরমের ইংলিশটা হলো অ্যাবসলিউট, আর আপেক্ষিক হলো রিলেটিভ। তো পরম জিনিসটা আসলে কি, পরম জিনিসটা ধরো আমি দুইজনের মার্ক দিয়ে চিন্তা করি। একজনের ধরো পরিসংখ্যানে মার্ক হলো কত, একজনের ধরো 80 আর একজনের হলো 90। তো পরম মান মানে হলো আসল মানটা, মানে একদম আসল মান। ধরো আমি যদি বলি যে এটা হলো এ এর প্রাপ্ত মান হলো 80 আর বি এর প্রাপ্ত মান হলো 90। তো এখন পরম মান হলো, এখন যদি বলি যে এ এর পরম মান কত, সেটা হলো 80, বি এর পরম মান কত, সেটা হলো 90, মানে একদম আসল মানটা, মানে অন্য কোনো মান দ্বারা প্রভাবিত না। অনপেক্ষ মানে বোঝাচ্ছে আপেক্ষিক না। একটু আমি, আমার পা ব্যথা হয়ে গিয়েছে, একটু এইভাবে বসি, যাই হোক। তো পরম মান হলো যে কোনো কিছুর বা কোনো রাশির মান যখন নির্ণয় করব, তার একদম আসল মানটা নির্ণয় করব। আর আপেক্ষিক মানে তো অবশ্যই জানো যে এটা হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে, কোনো কিছুর সাপেক্ষে। হাতের লেখা একটু খারাপ হচ্ছে, কিছু মনে করো না। তো কোনো কিছুর সাপেক্ষে যখন নির্ণয় করি, তখন সেটা হয় আপেক্ষিক। তাহলে যদি বলি যে এ এর সাপেক্ষে বি এর মানটা কত, আমরা সেটা কিন্তু দুইভাবে নির্ণয় করতে পারি। একটা হলো বি এর মানটা তো নির্ণয় করব, কিন্তু এ এর সাপেক্ষে নির্ণয় করব। যার সাপেক্ষে নির্ণয় করব তারটা বিয়োগ করা যায়, বিয়োগ করে হয় 10। তো তখন এটা এই জিনিসটা মিন করে যে
বি এর মান এর মানের চেয়ে 10 বেশি, তখন কিন্তু আর আসল মানটার প্রকাশ করছে না। দেখো পরম মান যখন আমরা প্রকাশ করছিলাম তখন এ এর মান 80, বি এর মান 90, একদম প্রকৃত মানই প্রকাশ করছিল। কিন্তু যখন আমি আপেক্ষিক নির্ণয় করলাম, আপেক্ষিক কি মাইনাসও করা যায়, ভাগও করা যায়। মাইনাসের ভাগ কারটা করবো, যার সাপেক্ষে নির্ণয় করতে হয়। তো এটা আমাদের আর অত বিস্তারিত দেওয়া লাগবে না। যার সাপেক্ষে নির্ণয় করতে হয় সেই মানটা আমরা ভাগ বা বিয়োগ করি। তো এটা একদমই আলাদা হিসাব। তো দেখো আমরা যদি মাইনাস করি তাহলে এটা এই জিনিস অর্থ প্রকাশ করে যে বি এর মান এ এর মানের চেয়ে 10 বেশি। এবার কিন্তু আমরা বি এর আসল মান আর জানলাম না এই আপেক্ষিকটা নির্ণয় করার কারণে। কারণ আপেক্ষিক মানে হলো কোনো কিছুর সাপেক্ষে, মানে বি এর এর সাপেক্ষে বি এর মান মানে হলো এর তুলনায় বি কতটা মান পেল। এবার আর এইটা জানতে চাওয়া যাবে না যে বি এর আসল মান কত, কারণ কোনো কিছু সাপেক্ষে এর সাপেক্ষে জানবো আমরা যখন আমরা আপেক্ষিক নির্ণয় করব। যখন পরম নির্ণয় করব তখন বি এর মান 90। আবার আরেকভাবেও হতে পারে, আমরা বি এর মানটা তো নির্ণয় করব কিন্তু আপেক্ষিক, তার মানে যার সাপেক্ষে, মানে এ এর সাপেক্ষে যখন নির্ণয় করবো আমরা কিন্তু ভাগ করতে পারি। ভাগ করলে এটা কত হয়, এটা 1.125 হওয়ার কথা। একবার যায় আর 1/8 হলো 0.125, যাই হলো। তো এবার এই জিনিসটা কি মিন করে, এটা মিন করে যে বি এর মান এ এর মানের 1.125 গুণ। এটা ছিল 10 বেশি যখন আমরা বিয়োগ করছিলাম, আর যখন ভাগ করলাম যার যার সাপেক্ষে নির্ণয় করবো তারটা দিয়ে, তখন হয়ে গেল যে বি এর মানটা এ এর মানের চেয়ে এত গুণ বেশি, মানে এত গুণ বা এত গুণ বেশি যাই বলো। তো এই বাংলাটা ঠিক না, তারপরেও পরিসংখ্যান নিয়ে এটা সমস্যা নেই, তাও সমস্যা নেই, এটুকু লিখি বি এর মান এ এর মানের এত গুণ। আর যখন বিয়োগ করছিলাম তখন হলো বি এর মান এর মানের চেয়ে এত বেশি। এবার কিন্তু আর আসল মানগুলো কিন্তু আমরা জানলাম না। তো এটা খুব বেশি লাগবে তা নয়, এটাই শুধু আমাদের এই জিনিসটাই জানতে হবে যে যখন আমরা আপেক্ষিক জিনিস নির্ণয় করব তখন আমরা শুধু এই পরম মানটাকে আরেকটা পরম মান দিয়ে ভাগ করে দেবো বা বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো পরমের যেই পরিমাপগুলো আছে সেইগুলো আমরা ভালো মতো করে শিখবো। সেটার আবার চারটা প্রকার আছে, আর আপেক্ষিকেরও 4টা প্রকার আছে। কিন্তু তুমি যদি পরম মানটা শিখে যাও তারপরে তো আপেক্ষিক নির্ণয় করা তো কোনো ব্যাপারই না, কারণ তুমি দেখতে পাচ্ছ যে পরম মানগুলো বিয়োগ বা ভাগ করলে আপেক্ষিক মান চলে আসে। তো তুমি যদি একটু বই খুলে দেখো তাহলে কিন্তু দেখবে যে আপেক্ষিকের যে মানগুলো আছে প্রত্যেকটা কিন্তু ভাগ করা অবস্থায়, মানে উপরে কিছু একটা নিচে কিছু একটা, উপরে কিছু একটা নিচে কিছু একটা, এভাবে কিন্তু ভাগ করা আছে আপেক্ষিক মানগুলোর ক্ষেত্রে। তো তার মানে আমাদের কি পরম মান বা অনপেক্ষ যে পরিমাপগুলো আছে সেইগুলো আমাদের শিখতে হবে, আর আপেক্ষিকটা কিন্তু আমরা খুব সহজেই তখন ভাগ করে পেয়ে যাব। তো আশা করি বোঝা গিয়েছে এটা। আমি এই স্লাইডটাও আর একটু কপি করে নিই যাতে একটু বোঝাতে পারি। তো এটা দিয়ে কি বোঝায় আমরা তো বুঝলাম, তাই না? তো আমি এগুলো একটু মুছে দিচ্ছি, কারণ এগুলোর আলাদা প্রকারভেদ আছে, আমি সবই মুছে দিই। আচ্ছা, তো এবার প্রকারভেদটা দেখাই। তো একটা হলো পরম, আমি শুধু পরমই লিখছি, আর একটা হলো আপেক্ষিক। তো পরম কি আর আপেক্ষিক কি তা তো বুঝতে পারলে। পরম মানে হলো কোনো রাশির আসল মান। দুইটা রাশির পরম মান যদি নির্ণয় করতে বলে তাহলে দুইটারই আসল যে মানগুলো সেগুলো আমরা নির্ণয় করব। আর আপেক্ষিক মানে হলো একটার সাপেক্ষে আর একটা, তখন আর দুইটার আসল মান কিন্তু আমরা জানতে পারবো না। তখন কি জানবো, যে এটার সাপেক্ষে এটা কত বেশি বা কত গুণ বেশি এমন জানবো আমরা। এটা কত ছিল এটা কত ছিল সেটা কিন্তু আমরা জানবো না। কিন্তু আমাদের মনে রাখতে হবে শুধু একটা জিনিস, আপেক্ষিক মানের ক্ষেত্রে দেখবো যে একই জাতীয় দুইটা রাশি ভাগ হচ্ছে বা একই জাতীয় দুইটা রাশি বিয়োগ হচ্ছে, তো বিয়োগ আমাদের জানা লাগবে না, আমরা ভাগ করলে কাজ হয়ে যাবে। তো এই জিনিসটা বোঝানোর জন্যই মূলত আপেক্ষিকটা বুঝলাম, যে আপেক্ষিক যখন নির্ণয় করবো একই জাতীয় রাশি ভাগ হবে, বিয়োগও হয়, কিন্তু বিয়োগ তো আর আমাদের সূত্রের মধ্যে নেই, তাই আমরা আর দিচ্ছি না। তো দেখো আমরা পরম, এগুলো ইংরেজিও মনে রাখা উচিত। পরমের ইংলিশ হলো অ্যাবসলিউট, অত লিখে দিছিলাম তো সমস্যা নেই, এটাই লিখে দিছি। তো পরম বিস্তার পরিমাপ এটা কিন্তু 4 প্রকার। এটা যদি আমি এইভাবে দেখাই, একটা হলো পরিসর, আমাদের খুব পরিচিত জিনিস এটা পরিসর। একটা হলো গড় ব্যবধান, তো এটা আমি দেখালাম সেই জিনিসটা, গড় ব্যবধান।
এই যে এখানে শুনে কিন্তু খুশি হওয়ার কথা যে এখানে আমি যে ব্যবধানগুলো নির্ণয় করলাম সেই ব্যবধানের গড় করলাম, সেটাই কিন্তু শেষে গড় ব্যবধানই। তো আমি কিন্তু তোমাকে না জানিয়ে কিন্তু একটা জিনিস কিন্তু শিখিয়েই দিয়েছি যে গড় ব্যবধানটা আসলে কি জিনিস, বুঝিয়ে দিয়েছি। এরপরে আছে পরিমিত ব্যবধান। এরপরে আছে আরেকটা কি, চতুর্থক ব্যবধান। সবগুলোই একটা ব্যবধান নির্দেশ করে, আলাদা আলাদা ব্যবধান। কিছু কিছু আমরা বুঝে করব, আর কিছু কিছু যেমন পরিমিত ব্যবধান, চতুর্থক ব্যবধান। পরিমিত ব্যবধান কিছুই বুঝতে পারবো না, কারণ এখানে শুধু সূত্র দিয়া, বিভিন্ন একটু জটিল সূত্র, রুটির ভিতর কিমি দিয়া। তো এটা শুধু সূত্র থাকবে, সূত্র দিয়ে ম্যাথ দেবে, অঙ্ক শেষ। তাছাড়া পরিমিত ব্যবধানে বুঝার তেমন কিছু নেই। আর পরিসর, গড় ব্যবধান আর চতুর্থক ব্যবধান এগুলো বুঝতে পারবো। তো চতুর্থক ব্যবধানটাও আরেকটা। আর পরিমিত ব্যবধান থেকে আরেকটা জিনিস নির্ণয় করা যায়, সেটা প্রকারভেদের মধ্যে পড়ে না, তারপরে আমরা লিখে রাখতে পারি, সেটা হলো ভেদাঙ্ক। এমন কিছুই না, পরিমিত ব্যবধানকে যদি আমরা স্কয়ার করি তাহলে ভেদাঙ্কের মানটা পেয়ে যাব। মানে পরিমিত ব্যবধানে যে রুটের মধ্যে যে সূত্র আছে সে একই সূত্র ভেদাঙ্কের ক্ষেত্রেও, কিন্তু তার রুট নেই, তার মানে তার স্কয়ার করা হয়েছে। তো সেগুলো আমরা পরে, আমরা এই ভিডিওটাই মূলত এই দুইটা নিয়ে আলোচনা করব, এই গড় ব্যবধান আর পরিসর। গড় ব্যবধান তো মোটামুটি বুঝিয়ে দিয়েছি, পরিসর তো মোটামুটি জানোই। তো তার মানে ভিডিও কিন্তু আর বেশিক্ষণ নেই। আর আপেক্ষিকটা কি হবে? আপেক্ষিকটা মনে রাখার একটা সহজ উপায় আছে। প্রত্যেকটার সাথে একটা সন্ধি যুক্ত করে দাও, সেটা হলো অঙ্ক। সন্ধি না, এটা প্রত্যয় বলে কি বলে জানি না, আমি বাংলা পারি না। অঙ্ক করলে এটা স্বর হয়ে যাবে, এই যে আকার আর অঙ্ক মতো হয়ে যাবে। তাহলে কি হবে? এটা পরিসরাঙ্ক। আমি যদি ভুল না করে থাকি, একটু দেখে নিই আমি। হ্যাঁ, পরিসরাঙ্ক গড় ব্যবধান, এখান থেকে তুমি পাবা গড় ব্যবধানাঙ্ক, মনে হয়। হ্যাঁ ঠিক আছে, ব্যবধানাঙ্ক। এখান থেকে তুমি পাবা পরিমিত ব্যবধানাঙ্ক। না সরি, পরিমিত ব্যবধানাঙ্ক আছে নাকি? পরিমিত ব্যবধানাঙ্ক বললে কিছু নেই, এটা একটু মনে রাখতে হবে। চতুর্থকটা আছে, চতুর্থকটা লিখে নাও আগে। চতুর্থক ব্যবধানাঙ্ক। আর পরিমিত ব্যবধান থেকে যে আপেক্ষিকটা পাওয়া যায় সেটাকে বলা হয় বিভেদাঙ্ক। এটা একটু মনে রাখতে হবে। তো পরিসর থেকে পরিসরাঙ্ক, গড় ব্যবধান থেকে গড় ব্যবধানাঙ্ক, চতুর্থক ব্যবধান থেকে চতুর্থক ব্যবধানাঙ্ক, আর পরিমিত ব্যবধান থেকে বিভেদাঙ্ক। এটা কিন্তু গোলানো যাবে না। এটা কিন্তু মনে হতে পারে যে ভেদাঙ্ক থেকে বিভেদাঙ্ক হয়, আসলে তা নাই। পরিমিত ব্যবধানটা থেকে বিভেদাঙ্ক হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। তো চলো আমরা আগাই। আমরা এই ভিডিও মূলত এই দুইটা জিনিস করব, কিন্তু আমরা একটু ইংলিশগুলো জেনে নিই। তো পরিসর ইংলিশটা বুঝতে পারো। পরিসর মানে হলো, ইংলিশে করে বলে দিই, অত আর না গুলা এইসব জিনিস। পরিসর হলো রেঞ্জ, মানে হলো সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের মধ্যে যে পার্থক্য, সেটাই তো পরিসর বোঝায়, রেঞ্জ। গড় ব্যবধান কি, এটা কোথায় লিখবো? এটা যদি লিখি এই জায়গায়, গড় মানে কি মিন, আর ব্যবধান মানে ডেভিয়েশন নাকি, হ্যাঁ মিন ডেভিয়েশন, ব্যবধান হলো ডেভিয়েশন। পরিমিত ব্যবধানটা কি তাহলে? পরিমিত ব্যবধান হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পরিমিত মানে স্ট্যান্ডার্ড, তো এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর চতুর্থ ব্যবধানটা বুঝতেই পারছো। চতুর্থকের ইংলিশ কি বলো তো, মনে আছে? চতুর্থক হলো কোয়ার্টাইল, যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ কোয়ার্টাইল, কোয়ার্টাইল। আর ব্যবধান হলো ডেভিয়েশন। এখন কিন্তু একটা মজার জিনিস আছে, যে এগুলোর কিন্তু নামের কিন্তু একটু চেঞ্জ হইতে পারে, যে পরিসরাঙ্ক না দিয়ে কিন্তু পরিসর সহগ, এটাও কিন্তু হতে পারে। এটা বইয়ে নেই কিন্তু, মানে ফিজিক্সে এমন অনেক অঙ্ক টাঙ্ক দিয়ে অনেক কিছু আছে, তো সেখানে কিন্তু
সেই অঙ্ক নামের পরিবর্তে কিন্তু সেই জিনিসের সহগ এমন হিসেবেও ডাকা হয় ফিজিক্সের মধ্যে যে অঙ্কগুলো আছে। তো পরিসংখ্যানে এটা একটু অ্যালার্ট থাকতে পারো যে যেটাই পরিসরাঙ্ক সেটাই পরিসর সহগ, যেটাই গড় ব্যবধানাঙ্ক সেটাই গড় ব্যবধান সহগ, যেটাই বিভেদাঙ্ক সেটাই বিভেদ সহগ। মানে এমন মান আলাদা করে আমরা জেনে রাখতে পারি। তো সহগের ইংলিশ হলো কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট। ও আচ্ছা, সহগের বদলে আরেকটা নাম হতে পারে, সেটা হলো গুণাঙ্ক। মানে কিন্তু আমরা অনেক নাম পেলাম, কিন্তু মানে পরমের যেই নামগুলো সেগুলোর সাথে আঙ্ক লাগিয়ে দিতে পারি, সহগ লাগিয়ে দিতে পারি, বা গুণাঙ্ক লাগিয়ে দিতে পারি। পরিসর, গুণাঙ্ক সবকিছুই কিন্তু আমরা করতে পারি। তো মূলত আমরা এই নামগুলোই মনে রাখবো, কিন্তু বাই চান্স যদি পরীক্ষায় এই নাম দিয়ে দেয় তাহলে ঘাবড়াবো না, কারণ এটা মানে হলো এই অঙ্ক। তো সহগ বা গুণাঙ্কের ইংলিশ হচ্ছে কোএফিসিয়েন্ট, আর পরিসর মানে পরিসরের সহগ, তাহলে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এটা হলো গড় ব্যবধানাঙ্ক, তাহলে এটা কি হবে? এটা হবে কোএফিসিয়েন্ট অফ এই যে মিন ডেভিয়েশন, গড় ব্যবধানের ব্যবধান সহগ নাকি গড় ব্যবধানের সহগ, তাহলে কি হবে? কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। এই চতুর্থক ব্যবধান কি হবে? কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। আর বিভেদাঙ্কটা মনে রাখতে হবে, বিভেদাঙ্ক বিভেদের ইংলিশ ব্যবহার করতে হবে। আর অঙ্ক মানে তো সহগ, সেটা হলো কোএফিসিয়েন্ট অফ বিভেদ মানে কি? ভ্যারিয়েশন মানে ভিন্নতা, এটা নেতিবাচক অর্থে না, মানে একটা ব্যবধান বোঝাচ্ছে। তো এগুলো ছিল ইংলিশ। তো আমরা আশা করি বুঝতে পারলাম যে কোনটা আসলে পরম দিয়ে কী বোঝায়, আপেক্ষিক দিয়ে কী বোঝায়, পরমের প্রকারভেদ, আপেক্ষিকের প্রকারভেদ। তো এগুলো মনে রাখার টেকনিকও দেখালাম। মনে রাখার টেকনিক নেই, এটা আসলে বাস্তব জিনিস। এটার ইংলিশ কীভাবে মনে রাখবা? মনে রাখা না, ওই যাই হলো, সব কিছুই দেখিয়ে দিলাম। কিন্তু এবার আমরা পরিসরের গড় ব্যবধান এগুলো একটু পড়বো। তার আগে এই জিনিসটা, গড় ব্যবধানের উপর মূল ও মাপনের প্রভাব, এটা যদি শিখে রাখো তাহলে এই যে এখানে যে 8টা প্রকারভেদ আছে সবগুলোর জন্য আলাদা আলাদা করে শেখা লাগবে না। একদম বেসিক আলোচনা যে গড় ব্যবধানের উপর মূল ও মাপনের প্রভাব। মূল ও মাপনী মনে আছে নিশ্চয়ই। ধরো একটা তথ্য সারির চলককে xi দিয়ে প্রকাশ করা হলো, তাহলে সেই তথ্য সারিকে সহজ করার জন্য সেই তথ্য সারি থেকে কোনো একটা মান বিয়োগ করব, আর বিয়োগ ফলকে কোনো একটা মান দিয়ে ভাগ করব, তাহলে যে নতুন চলক পাওয়া যায় সেটা তো একটা সরলকৃত সহজ একটা চলক হবে। এখন যেই মানটা দিয়ে বিয়োগ করলাম সেটাকে আমরা বলি মূল, আর যেই মান দিয়ে ভাগ করলাম সেটাকে বলি মাপনী। তো মনে আছে এগুলো? আশা করি আমি এটা মুছে দিচ্ছি। তো আমরা কিন্তু যখন কেন্দ্রীয় প্রবণতা পড়েছি, গড়, মধ্যক, প্রচুরক, আরও অনেক কিছু, সেইগুলোর উপর মূল ও মাপনীর প্রভাব কেমন ছিল সেটা কিন্তু প্রমাণের মধ্যে দেখেছি। কিন্তু এখানে কিন্তু যদি একটু বই খুলে দেখো তাহলে দেখবা যে ধরো ধরো তুমি পরিমিত ব্যবধানেরটা দেখছো, তো পরিমিত ব্যবধানের ধর্ম বলে কিন্তু কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে কিন্তু দেখবা যে এটার উপর নির্ভর করছে, এটার উপর করছে না। তো এইভাবে কিন্তু আমাদের জ্ঞানমূলক আকারে দেওয়া, কিন্তু আমরা কিন্তু এটা সবার ক্ষেত্রেই এই জিনিসটা একই রকম, আমরা কিন্তু একবারে কিন্তু করে ফেলতে পারি। সে দেখো, গড় ব্যবধানের উপর, গড় ব্যবধান না বললে আমরা এটাকে বিস্তার পরিমাপের উপর এগুলো বলতে পারি, যে বা সবার উপর, এটা সবচেয়ে ভালো হয়, কারণ সবার ক্ষেত্রে এই জিনিসটা, যেহেতু সবার ক্ষেত্রে জিনিসটা একই। আমি বলেই দিই, দেখো বইয়ে দেওয়া আছে যে মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। এটা কিভাবে আমরা একটু দেখব। এখন সবার উপর কি কারণে? কারণ সবাই হচ্ছে একটা ব্যবধান বোঝাচ্ছে, একটা পার্থক্য বোঝাচ্ছে। দেখো প্রত্যেকটা জিনিস, দেখো তুমি যদি পরিসর দেখো, পরিসর মানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের পার্থক্য। গড় ব্যবধান তো আসলে ব্যবধান দিয়ে আমরা নির্ণয় করলাম, মনে আছে তো নিশ্চয়ই। এই যে তথ্য সারির মানগুলো থেকে প্রত্যেকটা মানের ব্যবধান করে তার গড় করলাম। তো এটাও তাহলে ব্যবধানই বোঝাচ্ছে। পরিমিত ব্যবধান, চতুর্থ ব্যবধান সবকিছু কিন্তু একটা ব্যবধান বোঝাচ্ছে, একটা পার্থক্য বোঝাচ্ছে। পরিসরাঙ্ক, পরিসরাঙ্ক কিন্তু পরিসর থেকে এসেছে। এখন এই পরম মানটাকে কিছু একটা দিয়ে ভাগ করেছি, মানে আপেক্ষিক করার জন্য যা করতে হয় ভাগ করতে হয়, মনে আছে তো। এই মূল, এই পরম মানটাকে আমরা কোনো কিছু একটা দিয়ে ভাগ করে এই জিনিসটা পাইছি।
এখানে গড় ব্যবধানকে কোনো কিছু দিয়ে ভাগ করে গড় ব্যবধানাঙ্ক পাইছি, পরিমিত ব্যবধানকে কোনো কিছু দিয়ে ভাগ করে বিভেদাঙ্ক পাইছি, আর চতুর্থক ব্যবধানকে কোনো কিছু দিয়ে ভাগ করে চতুর্থক ব্যবধানাঙ্ক পাইছি। তো এইগুলো থেকে কিন্তু এইগুলো আসে, তাহলে এইগুলো যার যার উপর নির্ভর করবে, এগুলো তার উপরই নির্ভর করবে। সব মিলিয়ে দেখো সব কিছুই মূলত এই প্রত্যেকটা জিনিসই কিন্তু মূলত ব্যবধান বোঝাচ্ছে। সে কারণে সব কিছুরই কিন্তু নির্ভরশীলতা একই, সব কিছু মূলের উপর নির্ভর করে না, কিন্তু মাপনের উপর নির্ভর করে। এটা কিভাবে হয় আমি এবার একটু দেখাবো। তো চলো আমরা যাই। তো দেখো সবার উপর মূল মাপনের প্রভাব, সবকিছুই যেহেতু ব্যবধানই প্রকাশ করছে, তো আমরা ব্যবধান নির্ণয় করার মাধ্যমে এগুলো দেখব। ধরো আমরা 18 আর 19, 18 আর একটু আমি ঠিকঠাক করে নিই। আচ্ছা, 18 আর 19 এই দুইটার মধ্যে ব্যবধান করব। ধরো এভাবে করি, 19 আর 18, তো এই দুইটার মধ্যে যদি ব্যবধান নির্ণয় করি, এটা কিন্তু তেমন ব্যবধান না যে 19 মাইনাস 18 করে দিলাম, তেমন না। আচ্ছা তেমনই করি, সমস্যা নেই। 19 মাইনাস 18 যেহেতু সবগুলো ব্যবধান বোঝাচ্ছে, তাই আমরা নর্মাল যে ব্যবধান আছে সেটাই করে দেখব। তো সেটার ব্যবধান করে কত হয় বলতো? 1 হয়। এখন মূলের উপর মাপনের উপর এগুলোর উপর আসলে নির্ভর করে কিনা আমরা দেখব। কিভাবে দেখব? নর্মালি তো আমরা ব্যবধানটা নির্ণয় করে রাখলাম। আচ্ছা ঠিক আছে, ভালো, নির্ণয় করে রাখলাম। এখন আমরা এই দুইটার উপর মূল আর মাপনী প্রয়োগ করে দেখব যে ব্যবধান চেঞ্জ হয় কিনা। ধরো আমরা মূল প্রয়োগ করলাম, দুইটাকে কিছু একটা দিয়ে বিয়োগ করলাম বা যোগ করলাম, মানে মূল মানে তো কোনো কিছু, এই যে xi মাইনাস a বাই c যেটা বিয়োগ করা হয় সেটা হচ্ছে মূল, যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হলো মাপনী। বিয়োগ না করে যোগও করতে পারো, ভাগ না করে গুণও করতে পারো, তোমার ব্যাপার। কিন্তু নর্মালি এই যে এমন বিয়োগ আর ভাগ, তো যেটাকে বিয়োগ করা হয় সেটা হলো মূল। এখন যদি আমরা দুইটা থেকে কোনো কিছু বিয়োগ করি, মানে মূল প্রয়োগ করি, মূল প্রয়োগ করার পর দেখি যে পার্থক্য চেঞ্জ হয়েছে কিনা। যদি পার্থক্য চেঞ্জ না হয় তার মানে কি বোঝাচ্ছে? পার্থক্য চেঞ্জ না হওয়া মানে বোঝাচ্ছে যে পার্থক্যটা আসলে মূলের উপর নির্ভর করছে না। একইভাবে মাপনী প্রয়োগ করবো, কোনো কিছু দিয়ে ভাগ করব, কোনো কিছু দিয়ে ভাগ করার পর দেখবো যে পার্থক্যটা চেঞ্জ হয় কিনা। পার্থক্য যদি চেঞ্জ হয় তাহলে বুঝবো যে মাপনের উপর আসলে নির্ভর করে। আর যদি পার্থক্য চেঞ্জ না হয় তাহলে কি বুঝবো? যত মাপনেই তুমি দাও পার্থক্য একই থাকবে, মানে নির্ভর করবে না। আশা করি এই কথাটুকু বোঝা গিয়েছে। তো চলো আমরা এবার একটু দেখে নিই। তো আমরা যে কোনো একটা মান দিয়ে ধরো এই দুইটাকে বিয়োগ করব। তো 19 থেকে আমি 3 বিয়োগ করছি, 18 থেকেও 3 বিয়োগ করছি, তাহলে কত থাকে বলো তো? এটা থাকে 16, এটা থাকে 15। এবার যদি তুমি ব্যবধান করো তাহলেও দেখো 1 পাচ্ছ। যদি তুমি এখান থেকে 5 বিয়োগ করো তাহলে কত থাকে? 19 থেকে 5 বিয়োগ করলে থাকে 14, 18 থেকে 5 বিয়োগ করলে থাকে 13। এবার তুমি ব্যবধান করো, 1 পাচ্ছ। তো দেখো সব ক্ষেত্রেই কিন্তু পার্থক্য 1ই থাকছে, তুমি মূল প্রয়োগ করেও কিন্তু সে 1ই থাকছে। কিন্তু আমি 3 দিয়ে বিয়োগ করলাম, 5 দিয়ে বিয়োগ করলাম, যে কোনো রকম মূল প্রয়োগের ফলে আমার কিন্তু পার্থক্য কিন্তু চেঞ্জ হয়নি, পার্থক্য কিন্তু একই আছে। তার মানে কি? পার্থক্য বলছে এর যে তুমি যত কিছু দিয়ে বিয়োগ করো, যত মূলই প্রয়োগ করো, আমি চেঞ্জ হব না। তার মানে কি? এই পার্থক্য এই মূলের উপর কিন্তু নির্ভর করে না। বুঝতে পেরেছো এই জিনিসটা? যে তুমি যত মূলই প্রয়োগ করো পার্থক্যর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে কি? এই যে এই সবাই, এই সাহেবরা কেউই কিন্তু মূলের উপর নির্ভর করে না, মানে তুমি যতই মূল প্রয়োগ করো এদের মানের কিন্তু কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারলে? তো আশা করি বোঝা গিয়েছে এই জিনিসগুলো। আমি এটা রেখেই দিই, ভালো হবে না, কিন্তু সবগুলো একটু ছোট করে দিই, একটু এক পাশে নিয়ে যাই এই জিনিসগুলো, যাতে আমি আর একটু কাজ করতে পারি। আচ্ছা, তো এবার আবার আর একটা কাজ করি। 19, 18 এগুলো তো বিয়োগ করেছি তো, তাই না? বিয়োগ করে 1 হয়েছে। এবার আমরা কি করব? আরেকটু আসলে কাজ করব। এবার কিছু একটা দিয়ে ভাগ করব, ভাগ করে দেখব। ভাগ করা মানে কি? আমি আসলে মাপনই প্রয়োগ করছি, তাই না? তো যদি ভাগ করি, ধরো আমি 5 দিয়ে ভাগ করলাম, দুইটাকেই 5 দিয়ে ভাগ করে বিয়োগ করলাম। এখন তোমার কি মনে হয় যে 1ই থাকবে নাকি চেঞ্জ হবে? তো দেখি আমরা, 19/5 এটা কত হয়? 3.15 আর 4 থাকে, তাহলে 3.8। এখানে কত হয়? 15 আর কত থাকে? 3 থাকে, তাহলে 3.6। তাহলে এটা কত হয়? 0.2। আর আর আমরা সহজেই করতে পারি,
5 যদি তুমি লসাগু নাও তাহলে 19 - 18 হয় 1, তাহলে 1/5 হলো 0.2। তো এবার দেখো মাপনী প্রয়োগ করার ফলে কিন্তু এই পার্থক্যের মানটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। কতটুকু চেঞ্জ হলো বলো তো? আগে ছিল 1, হয়ে গিয়েছে 1/5। মানে তুমি যেই মাপনী এই মানগুলোর উপর প্রয়োগ করলে তোমার রেজাল্টেও কিন্তু সেই মাপনী প্রয়োগ হয়ে গিয়েছে। দেখো তুমি এগুলোকে 5 দ্বারা ভাগ করেছো, তোমার যে ব্যবধান আগে 1 ছিল সেই 1 এর নিচেও কিন্তু 5 চলে এসেছে। এই যে এই জিনিসটা। এখন যদি তুমি 10 দিয়ে ভাগ করতে, আমি রেখেই দিই এগুলো, যদি তুমি 10 দিয়ে ভাগ করতে 19/10 মাইনাস 18/10, তাহলে কত আসতো বলো তো? 10 কমন নিয়েই করো, মানে লসাগু করে 19 - 18 হয় 1, তাহলে 0.1। তো 0.1টা মূল বিষয় না, মূল বিষয় হলো যে তুমি মানগুলোর উপর একটা মাপনী প্রয়োগ করেছো, সেই মাপনী হলো 10। তো 10 প্রয়োগ করার ফলে তোমার রেজাল্ট তো আগে ছিল 1, কিন্তু এখন মাপনী 10 প্রয়োগ করার ফলে এই 1 এর নিচেও কিন্তু 10 চলে এসেছে, মানে 1 এর উপরও কিন্তু মাপনী প্রয়োগ হয়ে গিয়েছে। তার মানে এবার কি? এবার বলছে যে থাম ভাই, তুই মাপনী প্রয়োগ করে আমার পুরো জিনিসটাই চেঞ্জ করে দিয়েছিস, আমার উপরও মাপনী চলে এসেছে। তার মানে এই যে রেজাল্টটা, এটা কিন্তু মাপনের উপর নির্ভর করলো, কিন্তু সে কিন্তু শুরুতে মূলের উপর নির্ভর করেনি। তার মানে কি বুঝলে? যত রকম ব্যবধান আছে, এই যে এই ব্যবধানের এই সাহেবরা সবাই মূলের উপর নির্ভর করে না, কিন্তু মাপনের উপর নির্ভর করে। তো আশা করি বোঝা গিয়েছে যে কি কারণে মূলের উপর নির্ভর। এই যে এখানে লেখা রয়েছে যে মূল দ্বারা স্বাধীন, এই যে এমন একটা কথা আছে যে মূল হতে স্বাধীন, মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। এটা লিখছি না? মূল হতে স্বাধীন কথাটার মানে কি আশা করি বোঝা গিয়েছে, যে যত রকম ব্যবধান আছে সবগুলোই মূল হতে স্বাধীন, মানে এগুলো মূলের উপর নির্ভর করে না। এই যে শুরুতে এই 1 যেমন বাহাদুরি দেখাচ্ছিল, মূলের উপর কিন্তু সে নির্ভর করেনি। যখনই মাপনী প্রয়োগ করেছি সে তার আর দম নেই, এখন সে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তার নিচে মাপনী চলে এসেছে। তো মূল হতে স্বাধীন হলেও এই ব্যবধানের সবগুলো মান মাপনের উপর নির্ভরশীল। আশা করি বোঝা গিয়েছে। তো আরেকটা ক্ষেত্র কিন্তু আমরা চিন্তা করে দেখতে পারি। আমি এটা একটু কপি করে নিই, এটা কপি করে আমি সবকিছু মুছে দিচ্ছি, শুধু এই জিনিসটুকু রেখে দিচ্ছি। একটু টাইম দাও। আচ্ছা আচ্ছা, এই জিনিসটাও চলে গিয়েছে। তো দেখো আমরা এবার আরেকটা মজার কাজ করব, মূল আর মাপনী দুইটাই প্রয়োগ করব। মূল আর মাপনী দুইটাই প্রয়োগ করলে কি হতে পারে বলো তো? দেখো ধরো এবার আমরা কোনো সংখ্যা প্রয়োগ করবো না মূল হিসেবে, আমরা এ বাদ দিয়ে দেবো। যে কোনো সংখ্যার ক্ষেত্রে হয় নাকি দেখবো। আমরা তো -3 করলাম, -5 করলাম। দেখো আমরা যদি সংখ্যাটা কত হবে তা নাও জানি, তাও তো সমস্যা নেই, কারণ আসলে তো আর মূলের উপর তা নির্ভর করে না। আর সি দিয়ে ভাগ করব, তাহলে দেখবো কেমন হয়। মানে তখন আমরা উদাহরণ দিয়ে দেখলাম যে 3 বাদ দিয়েছি, 5 বাদ দিয়েছি, 10 দিয়ে ভাগ করেছি। এবার আমরা একদম জেনারেলাইজড প্রসেসটা দেখবো, যে একদম এ দিয়ে বিয়োগ করবো, সি দিয়ে ভাগ করব। তাহলে কি হয়? 19 - a/c। 19-এর উপর মূল আর মাপনী দুইটাই প্রয়োগ করলাম, 19 থেকে এ বাদ দিলাম আর সি দিয়ে ভাগ করলাম। আর 18-এর উপর কি করব? 18 - a/c, এর উপরও আমি মূল আর মাপনী অ্যাপ্লাই করব। আর মাঝে যে মাইনাসটা আছে সেই মাইনাস তো দেবই, কারণ এই মূল আর মাপনী অ্যাপ্লাই করার পরে এবার আমরা পার্থক্যটা কত হয় দেখব। এবার দেখো পার্থক্য কত হয়। এবার যদি তুমি সিটা লসাগু নাও, তাহলে দেখো 19 - a, -a + a -18, দেখো মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যায়, +a। এই যে দেখো আবার সেই মজার জিনিস হলো, এই যে এ আর এ ঘেসাং, এ কিন্তু বিলুপ্ত হয়ে গেল, এগুলো বাদ। তাহলে আর কি থাকছে দেখো তো? থাকছে কিন্তু সেই 19 আর 18 বিয়োগ করে যে 1 ছিল তার নিচে সেই মাপনী। এবার কিন্তু একদম জেনারেলাইজড ভাবে দেখে ফেললে যে আমি যতই মূল প্রয়োগ করি, ব্যবধান নির্ণয় করার সময় সেই মূলগুণ কাটাকাটি হয়ে যায়, আর কিন্তু যে মাপনীটা প্রয়োগ করি সেই মাপনীটা থেকে যায়। মানে সেই মাপনীটা কিন্তু রেজাল্টের মানটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তার মানে এই যে রেজাল্ট সাহেব ছিল, এ মূলের উপর নির্ভর করে না, কিন্তু মাপনের উপর নির্ভর করে। একদম বারবার বুঝিয়ে দেখিয়ে দিলাম, আশা করি আর কোনোদিনও ভুল হবে না এই জিনিসটা। তো এবার তুমি প্রত্যেকটার ক্ষেত্রে বলতে পারো পরিসর মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল, গড় ব্যবধান মূল হতে স্বাধীন কিন্তু
মাপনের উপর নির্ভরশীল। প্রত্যেকটা ধর্মের মধ্যে দেখবে এই লেখা আছে, কিছু কিছু নেই, সেইগুলো এমনই হবে। সেগুলো দেওয়া নেই কি কারণে জানি না, কিন্তু সেইগুলো এমনই যে প্রত্যেকটা মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। আশা করি বোঝা গিয়েছে। এবার আমরা দ্রুত এই জিনিসগুলো পড়ে ফেলি। পরিসর, তো পরিসরের ইংলিশ কি ছিল? রেঞ্জ। তো ধরো তোমার একটা তথ্য সারি দেওয়া আছে, সে তথ্য সারির ভিতরতে সর্বোচ্চ মান আছে যে সাহেবটার, ধরো এটার সর্বোচ্চ মান, এটার মান ধরো সর্বোচ্চ। পরিসর যদি আমি মানে প্রত্যেকটা তথ্য সারির মানগুলো যদি আমি বড় হাতের এক্স দিয়ে প্রকাশ করি, যে কোনো কিছু দিয়ে তুমি প্রকাশ করতে পারো, সমস্যা নেই। এটা বিভিন্ন রকম সূত্র দাঁড় করানো যায়। মানে সর্বোচ্চ মানকে তুমি যে কোনো কিছু দিয়ে প্রকাশ করো, আর সর্বনিম্ন মানকে তুমি যে কোনো কিছু প্রকাশ করো। এখন দেখলে যে এই সাহেবের মান হচ্ছে সর্বোচ্চ আর এই সাহেবের মান হলো সর্বনিম্ন, তো এটাকে তুমি বলতে পারো এক্স ম্যাক্সিমাম, যেহেতু বড় হাতের এক্স দিয়ে প্রকাশ করেছি। আর এটাকে তুমি বলতে পারো এক্স মিনিমাম। তাহলে পরিসরের সূত্র কি হবে বলো তো? রেঞ্জ সমান, আমি যদি লিখি আর সমান, তাহলে কি হবে? আর সমান হবে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমাম। আবার কয়েক পেজ পরে গেলে কিন্তু তুমি আরেকটা জিনিস দেখবা না, যদি তুমি যখন তুমি এই যে পরিসর তো শিখছো, এখন তুমি পরিসরাঙ্ক শিখবা মানে আপেক্ষিক, তখন দেখবা পরিসরের ক্ষেত্রে এই এক্স কিন্তু রাখিনি, তখন তারা হিসাব করেছে অন্যভাবে। তখন হিসাব করেছে সর্বোচ্চ যে মান সেটাকে বলেছে এল, মানে লার্জেস্ট ভ্যালু, এলতে লার্জেস্ট বোঝাচ্ছে। সর্বনিম্ন মান সেটাকে বলা হয়েছে এস, মানে স্মলেস্ট। তো তখন পরিসরের সূত্র পরবর্তীতে দেখবা দেয়া আছে লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু, মানে সবচেয়ে বড় ভ্যালু মাইনাস সবচেয়ে ছোট ভ্যালু। তো যে কোনো কিছু দিয়ে কিন্তু প্রকাশ করা যাইতে পারে, সমস্যা নেই। ধরো তুমি এক্স আই দিয়ে প্রকাশ করো, কথার কথা, আর তুমি এটাকে ছোট হাতের এক্স ম্যাক্স আর এটাকে ছোট হাতের এক্স মিনিমাম সেটা ধরতে চাচ্ছ, তাও হবে। তাহলে তুমি লিখবা আর ইকুয়ালস টু ছোট হাতের এক্স ম্যাক্সিমাম মাইনাস ছোট হাতের এক্স মিনিমাম। আরও একটা জিনিস হতে পারে যে এটাকে তুমি বিন্যস্ত করো। বিন্যস্ত করলে কি হবে? ধরো তুমি ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করলে, তার মানে ছোট থেকে বড়তে যাচ্ছ, তার মানে একদম শুরুর যে মানটা হবে সেটা হবে সবচেয়ে ছোট। সেটা কত হবে? এক্স ওয়ান। এক্স ওয়ানটাই তো এক্স মিনিমাম হবে, কারণ কি তুমি এটাকে সাজিয়ে ফেলেছো, মানে বিন্যস্ত করে ফেলেছো ঊর্ধ্বক্রম আকারে, মানে ছোট থেকে বড়তে যাচ্ছ। তো এখানে যেতে যেতে একদম শেষে যে মানটা সেটা তাহলে সবচেয়ে বড় হবে, সেটাকে যদি এক্স এন বলি তাহলে এটা হবে এক্স ম্যাক্সিমাম। তো এই ঊর্ধ্বক্রম অনুযায়ী বিন্যস্তের ক্ষেত্রে তখন তুমি তখন এই জিনিস বলতে পারো যে আর সমান হবে সবচেয়ে বড় মানটাই তো সবচেয়ে শেষের মানটা, সেটাকে তুমি এক্স এন বলছো, আর শুরুর মানটাকে বলছো এক্স ওয়ান। তো তোমার মাথায় যত রকম ক্রিয়েটিভিটি আসছে সব কিছু দিয়ে মানে তোমার ইচ্ছা মতো যে কোনো সূত্র তুমি প্রয়োগ করতে পারো। তো আমি এটা ব্যবহার করব। বইয়ে কিন্তু মানে বলাও নেই আসলে কি দিয়ে প্রকাশ করতে হয়। তো বইয়ে কিন্তু ছোট হাতের দেওয়া আর এক্স এন দিয়ে প্রকাশ করা, তো সেটা না করে আমরা এক্স ম্যাক্সিমাম বিয়োগ এক্স মিনিমাম এইসব করতে পারি, এল মাইনাস এসও করতে পারি, যা ইচ্ছা। মানে এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আর পরিসর তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। তো পরিসর এই পর্যন্তই। তো পরিসর যেহেতু শিখে গিয়েছো, ও আরেকটা জিনিস বলে দিই, পরিসরের ক্ষেত্রে আরেকটা সুন্দর কাজ করা যায়, সেটা হলো আমি এটা কপি করে নিই, সবগুলোরই স্লাইড দুইটা করে রাখা উচিত ছিল, কারণ কপি করাই লাগছে প্রত্যেকবারই। দেখো আমি যদি এসব মুছে দিই, এগুলো লাগবে না তোমার, মানে এগুলো না পড়ালেও তুমি পারবা না, পড়ালেও পারবা না। এই জিনিসটা গেল। আচ্ছা, তো দেখো কি যেন বলছিলাম, হ্যাঁ, যখন তোমাকে একটা সারণী দেওয়া থাকবে, সারণীতে ধরো আমি পাশাপাশি দিলাম শ্রেণীব্যাপ্তির মানগুলো। ধরো তোমাকে দিল যে 5 থেকে 10, 10 থেকে 15, এভাবে করে 15 থেকে 20, 25, 30, 35, 40, এখান থেকে হচ্ছে 40 থেকে 45 এ পর্যন্ত গেল। আমি এগুলো আর লিখলাম না। এখানে বলতে পারি যে পরিসর নির্ণয় করো। তো পরিসর আমরা সাধারণত মানের পরিসর নির্ণয় করি যখন মানে এরকম বিন্যস্ত সারণীর ক্ষেত্রে নির্ণয় করতে বলে, তখন তুমি দেখবা যে বুঝতে পারছো যে তোমাকে যদি শিখিয়ে না দেওয়া হয় তাহলে তুমি যেটা করতে এখন তোমার মাথায় যেটা চলছে সেটাই উত্তর, যে একদম ছোট মান থেকে একদম বড় মানের পার্থক্য।
এখন এটাকে আর একটু ফর্মালি যদি বলি তাহলে হবে, এটাকে আমরা বলবো যে একদম শুরুর শ্রেণীর নিম্ন সীমা, মানে প্রথম শ্রেণীর নিম্ন সীমা। আর এটাকে কি বলবো, এইটা না আসলে এই মানটাকে তুমি তো বুঝতে পারছো, সবচেয়ে ছোট মান হলো 5, সবচেয়ে বড় মান হলো 45। তো এটাকে তুমি কি বলবো, প্রথম শ্রেণীর নিম্ন সীমা। আর এটাকে কি বলা যায়, শেষ শ্রেণীর উচ্চ সীমা। বুঝতে তো পারছো তাই না? আমি একটু শুধু ফর্মালিটি অ্যাড করে দিচ্ছি আর কি, শেষ শ্রেণীর উচ্চ সীমা। তো আশা করি বোঝা গিয়েছে। তারপরে আমি আর একটু দেখে নিই, সেটা হলো কি বলা যেতে পারে, এত কিছু না দিয়ে তুমি যদি সর্বোচ্চ মান সর্বনিম্ন মান তাও দিয়ে দাও, তাও সমস্যা নেই। তো এমন যদি আসে, দেখো তুমি যদি 189 পেজের পরিসরের 2টা প্রশ্নের উত্তর করে ফেলো তাহলে বুঝতে পারবে না। তো পরিসর আমরা এখানে শেষ করছি, এখানে আর বেশি টাইম না পাড়াই, তো আমরা পরেরটাই যাই। ওহো, আমার তো তাহলে একটা কপি করাই ছিল। আচ্ছা, যা বলছিলাম সেটা করেই রাখছিলাম, তো এটা আমরা তাহলে ডিলিট করে দিই। এই যে আমরা এবার আসেছি গড় ব্যবধানে। গড় ব্যবধান। তো গড় ব্যবধান কি জিনিস আমি কিন্তু একদম এত কষ্ট করছি কেন, গড় ব্যবধান কি জিনিস সেটা কিন্তু আমরা একদম প্রথমটাই কিন্তু দেখে ফেলছিলাম। এই যে কোনো তথ্য সারির কোনো একটা কেন্দ্রীয় প্রবণতার মান আমরা নির্ণয় করবো, আমি কিন্তু নির্ণয় করছিলাম গড়, গাণিতিক গড় নির্ণয় করছিলাম আমি। এটা কিন্তু কি ছিল, গাণিতিক গড়, মানে এক্স বারের মান ছিল। এখন সেই কেন্দ্রীয় প্রবণতা থেকে তথ্য সারির প্রত্যেকটা মানে যে ব্যবধান, সেই ব্যবধানের গড় যদি করো তাহলে তুমি পেয়ে যাবে গড় ব্যবধান। তার মানে কি, আবার আসলে কাজ করছি কেন, হ্যাঁ চলে এসেছি। আচ্ছা দেখো, কোন একটা তথ্য সারি আছে, সে তথ্য সারিতে অনেকগুলো মান আছে। এখন এই তথ্য সারি থেকে তুমি যে কোনো একটা কেন্দ্রীয় প্রবণতার মান নির্ণয় করবা, হতে পারে সেটা গড়, মিন, হতে পারে সেটা মিডিয়ান মানে মধ্যক, হতে পারে মোড মানে প্রচুরক। এই তিনটা থেকে আমরা কাজ করব। আসলে এই 3 প্রকারের সূত্র বইতে দেওয়া আছে। এখন এই যে কেন্দ্রীয় প্রবণতার মানটা তুমি বের করলে, সেই মান থেকে তথ্যসারির প্রত্যেকটা মানের ব্যবধান নিবা। ব্যবধানটা অবশ্যই পজিটিভ হতে হবে, নেগেটিভ হলে ঝামেলা আছে, পরে বলছি। তো এই কেন্দ্রীয় প্রবণতার মান থেকে তথ্যসারির প্রত্যেকটা মানের ব্যবধানটা নিবা, মানে ব্যবধান মানে তো বিয়োগ করা, বুঝতে পারছো? তো প্রত্যেকটার ব্যবধান নেওয়ার পরে এভাবে প্রত্যেকটার ব্যবধান নিবা। সেই ব্যবধানগুলো যদি তুমি গড় করে ফেলো তাহলে সেটা হচ্ছে গড় ব্যবধান। গড় ব্যবধান কয় রকম, বইয়ে কত রকম দেওয়া আছে দেখো তো, বইয়ে কিন্তু 3 রকম দেওয়া আছে। এখন কিভাবে 3 রকম হয় বুঝতে পারছো? তুমি যদি গাণিতিক গড় নির্ণয় করে কাজ করো তাহলে সেই গড় ব্যবধানের নাম হচ্ছে গড় হতে নির্ণীত গড় ব্যবধান। এই গড় কি আর এই গড় কি? এই গড়টা বোঝাচ্ছে ব্যবধানের গড়, মানে তুমি যে পার্থক্যগুলো করলে, পার্থক্য বা ব্যবধানগুলোর মান নির্ণয় করলে সেগুলোর গড়। গড় ব্যবধান বলতে সেই জিনিস বোঝাচ্ছে। আর এই গড় মানে কি, এই গড় হলো তথ্য সারির গড়, মানে তুমি যেটা থেকে প্রত্যেকটা মান বিয়োগ করছো। এখন গড় হতে নির্ণীত গড় ব্যবধান আমরা তখন যা করছিলাম সেটাই, মানে আমরা যে গাণিতিক গড়টা বের করছি সেই গড় থেকে প্রত্যেকটা মানের পার্থক্য করব, সেই পার্থক্যের গড় করব। বুঝতে পারছো? তো সেই ব্যবধানের গড় করব। আরেক রকম হতে পারে মধ্যক হতে নির্মিত, মধ্যমা বলা আছে, মধ্যমা হতে নির্ণীত গড় ব্যবধান। মানে আমরা তো তখন গড়, গাণিতিক গড় বের করছিলাম। তোমার তো ইচ্ছা করতেই পারে যে আমি তথ্যসারির গড় কি কারণে নির্ণয় করবো, আমি মধ্যক নির্ণয় করব। মধ্যক হচ্ছে একটু বেশি ভালো জিনিস, সহজে নির্ণয় করা যায়। তো তুমি যদি মধ্যক নির্ণয় করো তাহলে আমি মধ্যমা বলছি, সেটি ভালো হবে না বেশি, বইয়ের ভাষা এটি। মধ্যমা হতে নির্ণীত গড় ব্যবধান কিভাবে পাবো? এবার তুমি মধ্যমা থেকে প্রত্যেকটা মানের ব্যবধান নির্ণয় করবা, পার্থক্য করবা। বুঝতে পারলে? প্রত্যেকটা মানের পার্থক্য করার পরে এই পার্থক্যগুলোর গড় করে দিবা, তাহলে হয়ে যাবে মধ্যমা হতে নির্ণীত গড় ব্যবধান। আরেকটা কি হতে পারে, সেটা হলো প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান। এই যে এই জিনিসটা, তাহলে তুমি কি করবা, যে তথ্য সারি দেওয়া থাকবে সেখান থেকে প্রচুরক নির্ণয় করবা। সেই প্রচুরক হতে প্রত্যেকটা মানের ব্যবধান লাগবে তোমার। ব্যবধান নির্ণয় করে ফেলবা বিয়োগ করে করে। ব্যবধান নির্ণয় করার পরে
তুমি যতটা ব্যবধান পেলে সেই ব্যবধানগুলোর গড় করে দিবা, তাহলে হয়ে যাবে প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান। তো আশা করি বোঝা গিয়েছে। এটা আমরা গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করবো বলো তো? গাণিতিকভাবে প্রকাশ করার জন্য আমরা একটা কাজ করব। আমরা ধরো আমি গড় নিয়ে কাজ করছি, তাহলে কি হবে? এখন ব্যবধান নির্ণয় করার জন্য কি করতে হয়? এই মান থেকে তুমি এই মান বাদ দিবা বা বিয়োগ করবা। তো তথ্য সারির মানকে আমরা কি দিয়ে প্রকাশ করি? তথ্য সারির মানকে আমরা এক্স আই দিয়ে প্রকাশ করি, তাই না? তো তাহলে ব্যবধানটা কি হবে? এক্স আই মাইনাস এক্স বার। যদি আমি গাণিতিক গড় নিয়ে কাজ করি, তাহলে যদি আমি মধ্যক বা মধ্যমা নিয়ে কাজ করি তাহলে হবে এক্স আই মাইনাস এম ই। যদি আমি প্রচুরক নিয়ে কাজ করি তাহলে হবে এক্স আই মাইনাস এম ও। মানে মোট এক্স আই দিয়ে বোঝাচ্ছে প্রত্যেকটা মান, আয়ের মান চেঞ্জ করলে প্রত্যেকটা তথ্য সারির আলাদা আলাদা মান পাওয়া যাবে, তাই না? তো এগুলো তো এক একটা মানের ব্যবধান, তাই না? তো সবগুলো ব্যবধানের গড় করব কিভাবে? সবগুলো ব্যবধান আমরা যোগ করব, মানে সামেশন করব, ওই যেভাবে যেভাবে গড় নির্ণয় করে আর কি, আর এন দিয়ে ভাগ করব। এন কে তুমি কি বলবো আসলে? তত সারিতে যতটা মান আছে ততটাই ব্যবধান পাবা না? তত সারিতে যদি 5টা মান থাকে, ধরো এটে 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 5টা মান থাকে, সেই 5টা মান থেকে তুমি কোনো একটা কেন্দ্রীয় প্রবণতার মান বের করলে সেখান থেকে তুমি কয়টা পার্থক্য পাবা? এই কেন্দ্রীয় প্রবণতার মান থেকে এই একটা পার্থক্য, এই একটা পার্থক্য, এটে এটে এটে। তত সারির যতটা মান আছে পার্থক্য তুমি ততটাই পাবা। তার মানে তত সারিতে যতটা মান আছে সেটা দিয়ে ভাগ করলেই তুমি গড় পেয়ে যাবা। এটা তাহলে তাই সামেশন এক্স আই মাইনাস এম ই বাই এন, এটা হলো সামেশন এক্স আই মাইনাস এম ও ডিভাইডেড বাই এন। এটা মানে কি বোঝাচ্ছে আসলে? এক্স আই দিয়ে বোঝাচ্ছে তথ্য সারির মূল মানগুলো, মূল মানগুলো থেকে কোনো একটা কেন্দ্রীয় প্রবণতার মানের পার্থক্য, সেই পার্থক্যের গড়ের জন্য আমরা যোগ করে ভাগ করে দিয়েছি এন দিয়ে। কিন্তু বলছিলাম না একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি বলো তো? ঝামেলাটা কিন্তু ধরতে পারার কথা, যদি তুমি তৃতীয় অধ্যায়টা মনে থাকে, মানে কেন্দ্রীয় প্রবণতার একটা প্রমাণ মনে থাকে। সেই প্রমাণটা কি ছিল বলো তো? সেই প্রমাণটা ছিল, যদি আমরা তথ্য সারির প্রত্যেকটা মান থেকে আমরা যদি গড় বাদ দিই তাহলে সেই সামেশনের মান 0 আসে। মানে গড় হতে প্রতিটি মানের ব্যবধানের সমষ্টি 0। তো এই 0টা কিভাবে আসে বলতো? ব্যবধান আমরা যখন করি তখন কোনোটার ব্যবধান প্লাস আসে, যদি এটা বড় হয় আর এটা ছোট হয়, বড় থেকে ছোট কিছু বাদ দিলে প্লাস আসে, আর ছোট থেকে বড় কিছু বাদ দিলে আবার মাইনাস চলে আসে। যদি এটা পরে আবার ছোট হয়, বিভিন্ন রকম মান আছে, এক একটা মানের জন্য এক এক রকম। তো কোনোবার যদি মান গড়ের চেয়ে ছোট হয় তখন আবার মাইনাস আসে। তো সব প্লাস আর সব মাইনাস মিলিয়ে 0 হয়ে যায়। এটা কিন্তু মনে থাকার কথা, মনে না রাখলে এখন বিশ্বাস করে নাও, একটু রিভাইজ দিলে মনে পড়ে যাবে না। তো রেখে দিয়ে জিনিসটা, তো এটা কিন্তু আসলে 0 হয়, তাহলে আমাদের তো গড় ব্যবধানের মানও তো 0 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা তো সেটা চাই না। তাই আমরা এখানে একটা মডুলাস চিহ্ন দেব। কারণ কি কি বলছিলাম বলো তো? আমি যদি আরেকবার এখানে লিখি, ধরো একটা মান, তুমি একটা কেন্দ্রীয় প্রবণতা বের করলে, আমি আপাতত গাণিতিক গড়ই নির্ণয় করছি। গাণিতিক গড় হচ্ছে তুমি এবার প্রত্যেকটার পার্থক্য নির্ণয় করবা। আমি কি বলছিলাম বলো তো পার্থক্য নির্ণয় করার সময়? পার্থক্য তুমি নেগেটিভ বানায় না। পার্থক্য মানে কি? ধরো এমন হওয়ার দরকার নেই যে 20 আর 18 পার্থক্য হলো 2, কিন্তু 18 আর 20 পার্থক্য হলো -2, এই যে এভাবে মাইনাস করে। এমন তো আমরা বলি না, তাই না? 20 আর 18 পার্থক্য 2, আবার 18 আর 20 মধ্যে যে ব্যবধান সেটাও 2। কিভাবে হয় তাহলে? হয়তো কোনো একটা সূত্র তো দাঁড় করাতে হবে। তো এটা তো নর্মাল মাইনাস দিয়ে মিলে যাচ্ছে, কিন্তু এটা মাইনাস দিলে তো নেগেটিভ হয়ে যায়। সেই কারণে আমরা মডুলাস চিহ্ন দিই। মডুলাস চিহ্ন কি কাজ করে মনে আছে তো? মডুলাসের মধ্যে কোনো মাইনাস মান হলে সেটাকে প্লাস বানিয়ে ফেলে। তো মডুলাস চিহ্ন দিই যাতে বিয়োগ করে যদি মাইনাসও চলে আসে তারপরে আমরা প্লাস মানটা পাই। কারণ 18 আর 20 পার্থক্য নেব আমরা, শুধু কোনো মাইনাস চাই না আমরা। কারণ মাইনাস যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু এই জিনিসটা, যদি মডুলাসটা না থাকতো তাহলে কিন্তু 0 হয়ে যেত। আমরা কিন্তু তৃতীয় অধ্যায়ের সূত্র থেকে কিন্তু জানি যে উপরের অংশে কিন্তু আমরা 0 পেয়ে যেতাম, তাহলে সব মিলিয়ে 0 হয়ে যেত। কিন্তু আমরা 0 চাই না, সেই কারণে আমরা মডুলাস দেব প্রত্যেকটার সাথেই। আমরা ব্যবধানটা নেব, মানে কোনো ব্যবধানে আমরা মাইনাস চাই না। মাইনাস হলে 0 হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো না তথ্য সারির মানগুলো আবার কেমন। তো 0 হয়ে গেলে তো বোঝার তো কোনো উপায় নেই, কোনো একটা মান তো থাকতে হবে। সে কারণে আমরা মডুলাস ব্যবহার করব, যাতে মান সবসময় পজিটিভ থাকে আর একটা গড়ের মান পাওয়া যায়। এমন যাতে না হয় যে 0 পাওয়ার কারণে আমি মানই পেলাম না, এমন হলে হবে না। সে কারণে আমরা মডুলাস দিচ্ছি।
তো সূত্রগুলো ক্লিয়ার, আসলে এগুলোর কাজ কি সেটাও ক্লিয়ার, আশা করি বুঝে গিয়েছে। এটাই মুছে দিচ্ছি কারণ এটার কাজ নেই। তো তাহলে সূত্রগুলো কি? গড় হতে নির্ণীত গড় ব্যবধান, সেটা কি হবে? সেটা হবে তথ্যশীর প্রত্যেকটা মান থেকে গড় বাদ দিবা, এটা তো একটা ব্যবধান, সেই ব্যবধানের মডুলাস করবা। এবার এই জিনিসটা আবার গড় করবা, গড় করার উপায় হচ্ছে সবগুলো যোগ করে n দিয়ে ভাগ, এটাকে বলা হবে গড় হতে নির্ণীত গড় ব্যবধান। আমি আর বাংলা লিখছি না, বই যদি সাথে থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে, বই সাথে রাখো তাহলে মিলাতে পারবা। মধ্যমা হতে নির্ণীত গড় ব্যবধান কি হবে? মধ্যক হতে তথ্যসারির প্রত্যেকটা মান থেকে ওই তথ্যসারির মধ্যমা বাদ দিবা, মধ্যমা প্রকাশ করে মিডিয়ান দিয়ে, কিন্তু বাদ দিলে তো নেগেটিভ আসতে পারে, তাই আমরা দেবো একটা মডুলাস, যেহেতু আমরা একটা মান চাই। আর এটার আবার গড় করে দেবো যাতে গড় ব্যবধান হয়। নামটা শুনে তো বুঝতে পারছো, ব্যবধানের গড়। তো এটাও হয়ে গেল। আর একটা কি যেন ছিল, প্রচুরক হাতে নির্ণীত গড় ব্যবধান, সেটা হলো তথ্যসারির প্রত্যেকটা মান থেকে তুমি প্রচুরক বাদ দিবা, বাদ দিলে তো নেগেটিভও আসতে পারে, কিন্তু আমরা তো শুধু পার্থক্যর মানটা চাই, ব্যবধানটা চাই শুধু, সে কারণে আমরা মডুলাস দিয়ে দেবো যাতে ব্যবধানটা নেগেটিভ না আসে। এখন ব্যবধানের গড় করা লাগবে আমাদের, তাই আমরা সামেশন দিয়ে n দিয়ে ভাগ করব। তো এই যে 3টা সূত্র। এখন বইতে দেখবা কিছু সুবিধা অসুবিধা এগুলো আছে, এগুলো খুব সহজ জিনিস, দেখলেই বুঝে যাবানে। আর আজকে আমি প্র্যাকটিস করাচ্ছি না, কারণ প্র্যাকটিস সামনে অনেক করতে পারবো। তো এটা প্রথম ভিডিও ছিল, তারপরেও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা। আমরা যদি একটু দেখি ভিডিওটা কত বড় হয়েছে, আসলে দেখার মনে হয় উপায় নেই। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো লাস্ট যে কথাটা সেটা হলো, এখানে দেখবা যে অনেক সুবিধা অসুবিধার মান কিন্তু, সুবিধা অসুবিধার তথ্য কিন্তু দেওয়া আছে, এগুলো দেখলে বুঝতে পারবে, এগুলো আমারই তেমন কিছু না। কিন্তু একটা জিনিস কিন্তু আমি এখান থেকে শিখিয়ে দিছিলাম, এই যে সবার উপর মূলমাপনের প্রভাব। এখন যদি প্রশ্ন দেয় পরিসর কার উপর নির্ভর করে আর কার উপর করে না মূলমাপনের মধ্যে, সবার ক্ষেত্রে এই জিনিসটা মূলের উপর নির্ভর করে না, কিন্তু মাপনের উপর নির্ভর করে সবার ক্ষেত্রে। পরিসরও যা, গড় ব্যবধানও তা, আর বাকি 6টা যা আছে সবকিছু কিন্তু এমনই। আর গড় ব্যবধান নিয়ে আরেকটা এক্সট্রা তথ্য দেওয়া আছে, সেটা আমি একটু দেখিয়ে দিতে চাই। সেটা হলো যে কি বলা আছে, সরি আমি চতুর্থক ব্যবধানে এখানে আছি, দাঁড়াও 1 মিনিট। এই যে গড় ব্যবধানের যে ধর্ম, সেটার ভি নাম্বারে দেখো আছে 184 পেজে, দুইটি অসমান তথ্য সংখ্যার ক্ষেত্রে গড় ব্যবধান হলো পরিসর বাই 2। মানে বোঝাচ্ছে যে দুইটা সংখ্যা আছে, ধরো 18 আর 19, এদের গড় ব্যবধান হবে, গড় ব্যবধান কিন্তু শুধু ব্যবধান না, এদের গড় ব্যবধান হবে এদের যে পরিসর, পরিসর কত এখানে, পরিসর মানে কি বড়টা থেকে ছোটটা বাদ দিলে যা থাকে 1, পরিসরকে 2 দিয়ে ভাগ করলে এর গড় ব্যবধান পেয়ে যাবো দুইটি অসমান সংখ্যার ক্ষেত্রে। তো আমরা যদি সেটা নির্ণয় করতে চাই, আমরা ম্যানুয়ালি গড় ব্যবধানটাই নির্ণয় করে দেখি। গড় ব্যবধান আমরা কিভাবে নির্ণয় করবো বলো তো? গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমরা এই 3টার মধ্যে যে কোনো একটা সূত্র ব্যবহার করো। 3টার মধ্যে আমরা গাণিতিক গড়টা ব্যবহার করি। গাণিতিক গড়ের মান কত এই দুইটার? 18 আর 19 যোগ করলে হয় 37, 37/2, সেটা হলো 18.5। তুমি এই সূত্র ব্যবহার করে গড় ব্যবধানটা নির্ণয় করে দেখো কত হয়। তো তাহলে কি লিখবা, যে গড় ব্যবধানটা নির্ণয় করার সূত্র কি তাহলে, যে ব্যবধানের গড় করতে হবে। তাহলে এই মান থেকে এই মানগুলোর ব্যবধান কত হয়, এটা থেকে এটার ব্যবধান কত 0.5, এটা থেকে এটার ব্যবধান কত সেটাও 0.5, সেগুলো যোগ করে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে গড় ব্যবধান পাবো। এই সূত্রটা প্রয়োগ করলাম, তাছাড়া কিছু না। এখানে যে xi মাইনাস এক্স বার তার মডুলাস করা, সেটা মানেই তো এই গড় থেকে এই মানের ব্যবধান। এখন ব্যবধান যাতে নেগেটিভ না হয় সে কারণে মডুলাস। তো এই পুরো অংশটা মানে কিন্তু এই 0.5, প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রেও কিন্তু তাই 0.5। তো আর সামেশন মানে যোগ যোগ করলাম আর n দিয়ে ভাগ করলাম, মানে তথ্যসারিতে যতটা মান আছে বা যতটা ব্যবধান আমরা পাইছি সেই ব্যবধানের সংখ্যা দিয়ে ভাগ করলাম। তো তাহলে কত থাকে দেখো তো, 1/2। তো আমি a আর b ধরে করতে পারতাম, সেটাও মানে প্রসেসের ব্যাপার, তো সেগুলো আমি আর করছি না, আর না হয় করে দিই। দেখো আমি যদি দেখাই, ধরো a আর b দুইটা সংখ্যা, এখন a আর b তুমি গড় ব্যবধান নির্ণয় করতে চাচ্ছ,
এখন তুমি ধরে নাও যে এ বি এর সমান না, দুটো অসমান সংখ্যা বলে দিছিল তো। আর এ গ্রেটার দেন বি, গ্রেটার দেন বি কি কারণে লাগবে আমাদের, যেহেতু আমরা বিয়োগ করবো তাই কোনটা বড় কোনটা ছোট সেটা ধরে নিই আমরা। এখন দেখো পরিসর সমান কি, আসলে আর সমান হচ্ছে এ মাইনাস বি। কি কারণে এ মাইনাস বি দিলাম বলতো, এ হচ্ছে বি থেকে বড়, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিলেই তো পরিসর পাওয়া যায়। তো পরিসর আমরা নির্ণয় করে রাখলাম। এবার আমরা কি নির্ণয় করবো, গড় ব্যবধান। এই কাজটা কি কারণে করছি বলতো, বইতে কিন্তু দেখো দেওয়া আছে যে দুইটো অসম তত্ত্ব সংখ্যার ক্ষেত্রে, এই দুইটো অসম তত্ত্ব সংখ্যার ক্ষেত্রে গড় ব্যবধানের মানটা হবে পরিসর বাই 2। আমরা সেটা নির্ণয় করার জন্য কিন্তু আমরা এই কাজ করছি। দেখো সেটা যদি আমরা নির্ণয় করি, এ আর বি এ দুইটা আছে, এই দুইটার গড় ব্যবধান নির্ণয় করব। গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমরা যে কোনো একটা কেন্দ্রীয় প্রবণতা ব্যবহার করি। আমরা কোনটা ব্যবহার করবো, গড় ব্যবহার করি, গাণিতিক গড়। তো এখান থেকে তুমি গাণিতিক গড়টা বের করো, কত হয় সেটা, এ প্লাস বি বাই 2 না, গাণিতিক গড়টা দুইটার গড় করো। এবার হয়ে গেল। এবার গড় ব্যবধান কিভাবে পাবা, এই মান থেকে এই মান আর এই মানের ব্যবধান নিবা, সেই ব্যবধানের গড় করে দিবা। তাহলে এই গড় থেকে এ এর ব্যবধান কত, এই এ থেকে এটা বাদ দিলে যা হয় তা, এ মাইনাস এটা বাদ দিয়ে দাও, এ প্লাস বি বাই 2, মানে আমি ব্যবধান করছি তাছাড়া কিছু না। আর এটা দিলাম যাতে নেগেটিভ না আসে, তাহলে ভিতরে তুমি কাজ করো 2a মাইনাস এ মাইনাস বি বাই 2 থাকে হলো এ মাইনাস বি বাই 2। এটা গেল একটা ব্যবধান। কোন ব্যবধান, এই এ থেকে এই গড়ের ব্যবধানটা কত। এবারে তুমি বি থেকে এটার ব্যবধান করো, তাহলে কি থাকে, বি মাইনাস এ প্লাস বি বাই 2। তাহলে কি হবে, এটা 2b মাইনাস এ মাইনাস বি বাই 2। তুমি করে ফেলো, বুঝতে পারবে না, আমার সাথে সাথে খাতায় লেখো। তাহলে এখানে কি থাকে, বি মাইনাস এ বাই 2। এখন তুমি একটা জিনিস দেখো, এ যেহেতু বি থেকে বড়, তাহলে বি মাইনাস এ কি হচ্ছে, বিটা তো ছোট, এটা তো বড়, তাহলে ছোটটা থেকে বড়টা বিয়োগ করলে তো নেগেটিভ হয়ে যায়। এটাকে তুমি পজিটিভ কিভাবে বানাবো, মডুলাস যেহেতু আছে পজিটিভ তো বানাতে হবে। তো পজিটিভ বানানোর উপায় হলো উল্টে দেওয়া, মানে -3 হলে সেটাকে +3 করে দেওয়া। মানে কোনো একটা মাইনাস মানকে প্লাস মান করে দেওয়ার সিস্টেমটা কি, যে ধরো 3 - 5 আছে, এটা তো হয় -2। তুমি 2 কিভাবে পাবা, 5 - 3 করলে 2 পাবা না। বুঝতে পারলে, একটু কষ্ট করে বোঝো, তাহলে পরে সহজ হবে না, আমি একটু এক্সট্রাই বোঝাচ্ছি। দেখো বি মাইনাস এ বাই 2 এটা কিন্তু নেগেটিভ হয়ে যায়, এটাকে মডুলাস দিয়ে যদি তুমি পজিটিভ করতে চাও তাহলে এটা হয়ে যায় এ মাইনাস বি বাই 2। এগুলো কি কারণে দিয়েছি, মডুলাসের কাজ তো এখানে তো হয়ে গিয়েছে। প্রথমটাও দেখো এ মাইনাস বি বাই 2 ব্যবধান পেলে, এখানে এ মাইনাস বি বাই 2। এখন এই দুইটার গড় করলে কিন্তু গড় ব্যবধানটা পেয়ে যাও। তাহলে গড় ব্যবধানটা কি হবে, গড় ব্যবধানটা হবে এ মাইনাস বি বাই 2। গড় ব্যবধানটা কি হয় বলতো, যে ব্যবধানগুলোর মান আছে সেইগুলোর গড় করতে হবে, তার মানে কি সেগুলো যোগ করতে হবে আর ভাগ করতে হবে কয়টা আছে সেটা দিয়ে। সেটা কত হয় বলতো, এখান থেকে যদি তুমি করো 2 a মাইনাস বি প্লাস এ মাইনাস বি বাই 2, এখান থেকে তুমি যদি করো তাহলে এখান থেকে পাবা না 2 ইন্টু এ মাইনাস বি বাই 2, পুরোটুকু আবার ভাগ 2, তো 2 কাটা থাকে, আর শেষে তুমি পাবা হলো সেই এ মাইনাস বি বাই 2ই পাবা। তো আমি যদি একটু এগুলো এই জিনিসটাকে একটু নিয়ে আসি, এ মাইনাস বি বাই 2 পেলে কিন্তু তুমি গড় ব্যবধানের মান। এখন দেখো এ মাইনাস বিকে তুমি আবার বলতে পারবা পরিসর, তো পরিসর বাই 2। আমি শুধু শুধু এত বেশি প্রমাণ করে দেখালাম, এই বাক্যটা মনে রাখলেই হবে, আর জিনিসগুলো কঠিনভাবে নিও না। আমি ক্লাস এখানে শেষ, আমি আরেকবার রিক্যাপ করে দিই। বিস্তার পরিমাপ আমরা শুরু করলাম। তো বিস্তার কি জিনিস আমরা বোঝালাম, যে কোনো একটা তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে, সে কেন্দ্রীয় মান হতে পারে গড়, মধ্যমা, প্রসারক, সেই মান থেকে তথ্য সারির প্রত্যেকটা আলাদা আলাদা মানগুলো কতটুকু দূরে আছে বা কাছে আছে সেটা হলো তার বিস্তার। যদি খুব কাছে কাছে থাকে মানগুলো তাহলে সেটাকে প্রেডিক্ট করা সহজ, সেটা স্থিতিশীল, স্টেবল, মানে পূর্বাভাস দেওয়া সহজ আর স্থিতিশীল। আর যদি মানগুলো তার কেন্দ্রীয় মান থেকে অনেক দূরে দূরে থাকে তাহলে তুমি সেটা প্রেডিক্ট করতে পারবে না, সেটা স্টেবল থাকে না। তো বিস্তারের ধারণা এখানে, বিস্তার পরিমাপ কিভাবে পরিমাপ করে, আমি তো বাস্তব উদাহরণ দিয়ে পরিমাপ করে দেখালাম, যে দুইটা তথ্য সারি দিলাম, একটা মান খুব দূরে দূরে আছে, একটা মান কাছে কাছে আছে। তো তথ্য সারির গড় নির্ণয় করলাম দুইটার ক্ষেত্রে, আর গড় থেকে প্রত্যেকটা মান বাদ দিলাম। প্রত্যেকটা মান বাদ দিলাম তার কারণ কি, ব্যবধানটা নির্ণয় করলাম, ব্যবধানটা নির্ণয় করে সেইগুলোর আবার গড় করে ফেললাম।
তোমাকে কিন্তু আসলে গড় ব্যবধানটাই নির্ণয় করালাম, কিন্তু প্রথমে তো আর বলিনি এটা গড় ব্যবধান। এখানে গড় ব্যবধান নির্ণয় করালাম। তো গড় ব্যবধানের মানটা যার বেশি, মানে ব্যবধান অনেক বেশি, সেটা কিন্তু স্টেবল না, সেটা হচ্ছে প্রেডিক্টেবল না। মানে সেটার মানগুলো কেন্দ্রীয় মান থেকে অনেক দূরে দূরে থাকে। তার মানে তুমি সেটা প্রেডিক্ট করতে পারো না যে মানটা আসলে কেমন হবে। কিন্তু যখন ব্যবধানের মানটা অনেক কম, মানে এটা তো গড় ব্যবধান ছিল তাই না, গড় ব্যবধানের মান যখন অনেক কম, তখন সেই মানগুলো তার কেন্দ্রীয় মানের খুব কাছাকাছি থাকবে অবশ্যই, যেহেতু ব্যবধান কম আছে, গড় ব্যবধানটা কম। তাই তুমি কিন্তু সহজেই বুঝতে পারো যে, মানে আন্দাজে একটা মান দিলে তুমি সহজেই বলতে পারবে যে এটা আসলে কেন্দ্রীয় মানের কাছাকাছি আছে, কিন্তু আগেরটা থেকে বলতে পারতে না। তো এটা আমরা করলাম। বিস্তার পরিমাপের প্রকারভেদগুলো দেখলাম। বিস্তার পরিমাপ মূলত দুই প্রকার, একটা হলো অনপেক্ষ আর একটা হলো আপেক্ষিক। অনপেক্ষকে পরমও বলা যায়। পরম হলো কোনো কিছুর একদম আসল মান, আর আপেক্ষিক হলে একটা সাপেক্ষের একটার মান। সাপেক্ষ আমরা দুইভাবে করি, মাইনাস করি আর ভাগ করি। তো আমরা মূলত ভাগটাই মনে রাখবো, যে আপেক্ষিকের ক্ষেত্রে আমরা ভাগ করি। আর এগুলোর ইংলিশ টিংলিশ কীভাবে মনে রাখবো সেগুলো দেখলাম। আর দেখলাম হচ্ছে পরম হচ্ছে 4 প্রকার, আপেক্ষিকও 4 প্রকার। পরমের মানগুলো থেকে আপেক্ষিক আসে, যেহেতু আপেক্ষিক মানে দুইটা জিনিস ভাগ করে তারপর আসবে, তাই পরমের মানগুলো থেকে কিছু একটা ভাগ করে আপেক্ষিকের গুলো পাবো। তো 4টা মোট 8 রকম আছে। তারপর শিখলাম যে সবার উপর মূল মাপনের প্রভাব কি। দেখলাম যে এই সবগুলোই হচ্ছে ব্যবধান, আর সেই ব্যবধান মূলের উপর নির্ভর করে না, কিন্তু মাপনের উপর নির্ভর করে। মানে মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। এরপর আমরা দেখলাম এই একই জিনিস। এরপর আমরা পরিসর পড়লাম। পরিসর খুব ভালো মতো জানো, এটা আর বলছি না। এটা একটু নতুন হতে পারে, যদি কোনো সারণী দেয় তাহলে একদম প্রথম শ্রেণীর যে নিম্ন সীমাটা আর একদম শেষের শ্রেণীর যে উচ্চ সীমা, সেটার বিয়োগফল। তেমনি দেখেও বোঝা যায় সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে বড় সংখ্যার বিয়োগফল। আর লাস্ট যে জিনিস গড় ব্যবধান। গড় ব্যবধান আমার সবকিছু বলা মনে হয় একটু কঠিন হয়ে গেছে, তারপরেও বুঝে না যে তথ্য সারি থেকে তুমি কেন্দ্রীয় মান বের করবা, সেই কেন্দ্রীয় মান থেকে এই মানগুলোর ব্যবধান কত সেগুলো আলাদা আলাদা করে নির্ণয় করবা, সেটার গড় করবা। তো এই ব্যবধানটাই প্রকাশ করে এই অংশটুকু, এই যে এই অংশটুকু ব্যবধান প্রকাশ করে। কারণ কি, এই অংশটুকুতে কি হয়েছে, এক্স আই মানে তথ্য সারির মান মাইনাস এক্স বার, এখানে হচ্ছে এক্স আই মাইনাস এমই, এখানে হচ্ছে এক্স আই মাইনাস এমও। তথ্য সারির মান থেকে কেন্দ্রীয় মানটা বিয়োগ করা হয়েছে, মানে এখানে ব্যবধান নির্ণয় করা হয়েছে। আর যাতে নেগেটিভ না হয় তাই মডুলাস ব্যবহার করা হয়েছে। তো এটা দিয়ে বোঝাচ্ছে ব্যবধান, কিন্তু আমি নেব ব্যবধানের গড়, সে কারণে আমরা সামেশন করে এন দিয়ে ভাগ করেছি। তো আশা করি বুঝে গিয়েছে। সূত্র মনে থাকলে কিন্তু হবে, কোনো ব্যাপার না এগুলো। আর যদি বুঝে যাও তাহলে তো একদম আল্ট্রা লেভেলের প্রিপারেশন হয়ে যাচ্ছে এখনই। তো এগুলো গেল, এটাকে বলা হয় গড় হতে নির্ণীত গড় ব্যবধান, এটা হলো মধ্যমা হতে নির্ণীত গড় ব্যবধান, এটা হলো প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান। তো এরপর আমরা সূত্র এক জায়গায় করলাম। আর গড় ব্যবধানের একটা ধর্ম দেখলাম যে দুইটা অসমান সংখ্যার ক্ষেত্রে গড় ব্যবধান যদি তুমি নির্ণয় করো তাহলে দেখবে সেটা পরিসরের অর্ধেক হবে, মানে পরিসর বাই 2। এখানে কিন্তু আমি এ আর বি ধরে করে দেখলাম, যেটা কোনো প্রয়োজন ছিল না, তারপরেও যদি তুমি বুঝতে পারো সেটা তো সবচেয়ে ভালো, তাই না। এই জিনিসটুকু নিচে এখানে আচ্ছা এখানে রাখি, এই যে এইভাবে দিয়ে দিলাম, এই যে ক্যামেরার পিছনে হয়ে গেছে। আচ্ছা, তো আশা করি বুঝে গিয়েছে। জিনিসগুলো কঠিনভাবে নিও না, খুবই সহজ, কয়েকটা ক্লাসেই হয়ে যাবে, 5-6টা ক্লাসের ভিতরেই। আর আজকে তো অনেক গল্প করলাম, আর পরের যে ক্লাসগুলো সেখানে অত বেশি গল্প হবে না, কারণ যদি দেখাই এই যে পরিমিত ব্যবধান, এটার সরাসরি সূত্র মুখস্থ করে অঙ্ক, তাছাড়া আর কোনো বোঝার তেমন কিছু নেই। পরিমিত ব্যবধানে স্কোয়ার করলে ভেদাঙ্ক হয়, তো পরিমিত ব্যবধান বুঝলে ভেদাঙ্ক হয়ে যাবে। তারপর চতুর্থক ব্যবধান একটু বোঝার আছে, সেটা পরের ভিডিওতে হয়ে যাবে, মানে পরের ভিডিওতে এই 3টা অংশ হয়ে যাবে। আর তারপরের ভিডিওতে এই 4টাই হয়ে যাবে, কারণ কি তুমি আসলগুলো শিখে ফেলেছো, এখন আসলগুলোকে কোনো একটা জিনিস দিয়ে ভাগ করে এই জিনিসগুলো পেয়ে যাবে। তো এগুলো নতুন করে শেখার কোনো প্রয়োজন নেই, আসলগুলো জানো মানে কোনো কিছু দিয়ে একটা ভাগ করে এগুলো পেয়ে যাবো, সমস্যা নেই। তারপরে তোমার কিছু প্রমাণ টমাণ আছে, কিছু অঙ্ক টঙ্ক আছে, সেগুলো করে এটা ধরো একটা ভিডিও হলো, এইগুলো মিলে আর একটা ভিডিও হবে, এই 4টে মিলে আর একটা ভিডিও, 3টে ভিডিওই মূলত আমাদের এইচএসসির জন্য যা লাগে হয়ে যাবে।
মানে এইচএসসির গ ঘয়ের যেই প্রশ্নগুলো নর্মাল প্রশ্নগুলোতে আসে যে কোনো একটা মান টান কিছু দেওয়া থাকে, এটা নির্ণয় করো, এটা নির্ণয় করো। আর ক খর এমসিকিউ আর অ্যাডমিশনের জন্য আমাদের আবার ওই প্রমাণগুলো পড়তে হয়। তো প্রমাণের জন্য ধরো একটা বা দুইটা ভিডিও, আর সবগুলো ম্যাথমেটিক্যাল প্রশ্নের সলিউশনের জন্য আর একটা বা দুইটা ভিডিও, সব মিলে 5-6টা ভিডিওর মধ্যে হয়ে যাবে। তো এই ভিডিওটা বড়ই হয়ে গেল, বরাবর যা হয় তাই আমি সারা জীবনই বলি যে এটা ছোট হবে ছোট হবে, শেষমেশে বড় হয়ে যায়। তো আর দেরি করাচ্ছি না, আল্লাহ হাফেজ।